আমি কিভাবে এখন থেকে শেয়ার করতে পারবো? পারবো না তো না? পরে আপা পারবো। আমি লিংক দিব এখনই। লিংক দিলে আপনি সাথে সাথে শেয়ার করতে পারবেন। আমি ইনবক্সে লিংক দিব। আচ্ছা। সবাইকে স্টুডিওতে স্বাগতম। আজকে আমাদের বলার জোর প্রোগ্রামের 20তম প্রোগ্রাম। আমাদের সাথে উপস্থিত আছেন উন্নয়ন কর্মী এবং অ্যাক্টিভিস্ট শাশ্বতী বিপ্লব। আমাদের সাথে আছেন শিক্ষার্থী মমিনুর ইসলাম এবং আমাদের সাথে একটু পরে যোগ দিবেন জাহাঙ্গীরনগরের অ্যাসোসিয়েট প্রফেসর নৃবিজ্ঞান বিভাগের স্নিগ্ধা রেজওয়ানা। আমাদের আজকের আলোচনার বিষয় অনেকবার সবাই আলোচনা করে ফেলেছেন অলরেডি, সেটা হচ্ছে গিয়ে কোটা। কোটা কি আমরা পক্ষে নাকি বিপক্ষে? কোটা কেন প্রয়োজন, কেন প্রয়োজন না? সবচেয়ে বড় কথা শাশ্বতী আপা, আপনার সাথে আমার যেটা কথা হয়েছে, কোটা আন্দোলনের কি মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধ পরিবার কোটা আন্দোলনের কি প্রতিপক্ষ হিসেবে দাঁড়াতে পারে কিনা, সেটা আমাদের একটা মুখ্য আলোচনার বিষয়। আলোচনা যাওয়ার আগে আমি শাশ্বতী আপাকে বলবো যে আপনাকে অনেকে চেনে জানে এবং এই কদিন আপনি কোটা বিশেষজ্ঞ হিসেবে বিভিন্ন জায়গায় ঘুরেছেন, তো আপনি আমাদের আড্ডার জন্য আপনার পরিচয়টা একটু তুলে ধরবেন সংক্ষেপে এবং আমরা সেভাবে কথা এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ লোচন। পরিচয় আলাদা করে আসলে তুলে ধরার কিছু নাই। আমি দীর্ঘদিন উন্নয়ন কর্মী হিসেবে কাজ করি, অনেক জায়গাতে কাজ করেছি। সেটা আমার মুখ্য পরিচয় হিসেবে আমি এখানে দিতেই চাইছি না। আসলে আমি আম একজন অ্যাক্টিভিস্ট হিসেবে মনে করি নিজেকে, এবং নারী অধিকার এবং সাধারণভাবে সকল মানুষের অধিকার, ইনক্লুসিভ গ্রোথ বা হিউম্যান রাইটস বলতে আমরা যেটা বুঝি, সেই জায়গা থেকে কাজ করার চেষ্টা করি, কথা বলার চেষ্টা করি, এবং অবশ্যই মুক্তিযুদ্ধ আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং মুক্তিযুদ্ধ নিয়ে যখনই বিতর্ক বা বিভিন্ন রকমের আম কি বলা যায়, অসম্মানজনক একটা পরিস্থিতি তৈরি হয়, তখন আমি চেষ্টা করি আমার অবস্থান থেকে, আমার জায়গা থেকে যতটুকু সম্ভব কন্ট্রিবিউট করার। এই তো। ধন্যবাদ শাশ্বতী আপা আপনাকে, যে আপনি এই সংক্ষেপে আপনার উদ্দেশ্য ও বিধেয় তুলে ধরলেন। মমিনুর, কি অবস্থা? আমাদের সাথে যোগ দিতে পেরে কেমন লাগছে মমিনুর? জি, আসসালামু আলাইকুম। অনেক ভালো লাগছে আপু আপনার সাথে কথা বলে। তো জি আপু, আজকের এই আপনার এই মমিনুর, আপনি আপনার একটু সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরবেন। কেন আমরা আজকে একসাথে হয়েছি সেটা সবার একটু জানা প্রয়োজন। আচ্ছা, সর্বপ্রথম আজকের এই সঞ্চালক আফসানা লুসান কে আপুকে, এর সাথে রয়েছেন শাশ্বতী বিপ্লব ম্যাম। আর কিছুক্ষণ পরে আমাদের সাথে যুক্ত হবে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডক্টর স্নিগ্ধা স্নিগ্ধা রেজওয়ানা ম্যাম। তো সবাইকে আমি শুরুতেই জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আহ এই শোটি আপনারা যারা দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন, সবাইকে শুভেচ্ছা ও সালাম। আমি মোহাম্মদ মমিনুর ইসলাম। আমার বাসা হচ্ছে লালমনিরহাট এবং হাতীবান্ধা উপজেলায়। আমি বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনার্স কমপ্লিট করেছি, এখন মাস্টার্সে অধ্যয়নরত। আমি মূলত একজন, বলতে গেলে, ভিজুয়ালি ইম্পেয়ার্ড পারসন। আমি 10ম শ্রেণীতে আমার চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলি। তো এমতো অবস্থায় আমার পড়াশোনা থেমে নেই, আমি পড়াশোনা করে যাচ্ছি। তো এই পড়াশোনা করতে গিয়ে আমার বেশ অনেক চ্যালেঞ্জিং মোকাবেলা করতে হচ্ছে, কেননা আমার পরিবারে চাইলেও আমাকে সাপোর্ট দিতে পারেন না, বা আমারও অনেক প্রতিবন্ধকতা রয়েছে, যার কারণে আমি অনেক সময় বাধার সম্মুখীন হই। আর আমি এই প্রতিবন্ধিতা কখন হলাম, আমি স্বাভাবিক সকল ছাত্রছাত্রীদের মতোই পড়াশোনা করে যাচ্ছিলাম। তো পড়াশোনা করে যাচ্ছি, এমতো অবস্থায় ক্লাসে সচরাচর আমাদের শিক্ষকরা আমাদেরকে বই পড়তে দেয়। তো সবাই বই পড়ছিল, এরপরে আমার পালা। তো তখন আমি বই পড়তে, যখন হাতে টেবিলে রেখে পড়তেছিলাম, তো কষ্ট হচ্ছিল, পরে বইটা হাতে নিয়ে পড়তেছিলাম। তো পরে ঠিকঠাক পড়া বলতে পারছি, কিন্তু স্যার ফলো করছিল। পরে আমাকে শিক্ষক ডেকে বলল যে, তুমি কেন বইটা হাতে নিয়ে পড়লা? তা আমি বললাম, স্যার আসলে আমার একটু কেন জানি সমস্যা হচ্ছিল। তো তখন স্যার আমাকে বললেন যে, তুমি তাহলে এক কাজ করো, যেহেতু আমাদের RDRS নামে একটা এনজিও প্রতিষ্ঠান আছে,
সেখানে প্রত্যেক সপ্তাহে 2 দিন চোখ দেখায়, তুমি এখানে একটু দেখাতে পারো। তো পরে তখন আমি আরকি সেখানে যাই। যাওয়ার পরে আমার চোখ পরীক্ষা-নিরীক্ষা করার পরে আমার চোখে রেটিনার সমস্যা ধরা পড়ে। তো পরে তখন আমাকে বলল যে, "তুমি চিকিৎসার জন্য ট্রাই করো।" পরে তো আমি ভেঙে পড়লাম যে আসলে আমি কি করতে পারি এখন? বইয়ের লেখা দেখতে আমার খুব কষ্ট হচ্ছিল, দেখতে পাচ্ছিলাম না। তো এমত অবস্থায় আমি পড়াশোনায় প্রায় ১ বছরের মতো গ্যাপ চলে গেল। যেহেতু আমি বইয়ের লেখা দেখতে পাচ্ছিলাম না, তখন আমার আরকি খুবই কষ্ট হচ্ছিল। এমত অবস্থায় আমি ওই আরডিএস এ ভর্তি হলাম। একটা এনজিও প্রতিষ্ঠান। সেখানে আমি ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা শুরু করলাম। তো এভাবেই পড়াশোনা শুরু করতে এসএসসি, এইচএসসি পাস করলাম। বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পরীক্ষায় উত্তীর্ণ হলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরকার ও রাজনীতি বিভাগে পড়াশোনা শুরু করলাম। তখন থেকে আমার জীবনের যে যুদ্ধ, আসল যুদ্ধ শুরু হয়ে গেল। কারণ স্কুল কলেজে সেখানে একটা সীমাবদ্ধতা ছিল। সেখানে বেশ কিছু নিয়মও ছিল। কিন্তু ইউনিভার্সিটিতে এসে এত বড় ক্যাম্পাস আমি কিভাবে কি করব? যেহেতু আমার সমস্যা, সেই দিক থেকে আমি একদমই ভেঙে পড়লাম। ভেঙে পড়ার কারণে অনেকটাই মানসিকভাবে একা হয়ে গেলাম। তারপরেও নিজেকে বললাম যে, "না, যেহেতু এতদূর পর্যন্ত আসছি তাহলে আমাকে আর পিছনে তাকাতে হবে না। আমাকে যেকোনোভাবে হোক আমাকে উঠে দাঁড়াতে হবে।" তারপরে সাহস নিয়ে মনের সাহস নিয়ে শুরু করলাম আবারও নতুন করে নিজেকে বন্ধু-বান্ধব সবার সাথে মেশা শুরু করলাম। তো কিন্তু আপনি কত জি, সালে মমিনুর ভর্তি হলেন ইয়েতে ইউনিভার্সিটিতে? জি। কত সালে আমি ভর্তি হলেন ভর্তি হয়েছি জাহাঙ্গীরনগরে? জি ২০১৮ সরি ২০১৯ সালে। আমি ২০১৮ সালে এইচএসসি পাস করেছি ২০১৯ সালে। ২০১৯ সালে। তো আপনি যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দিয়েছেন এবং জাহাঙ্গীরনগরে আপনি পড়ালেখা করছেন, আপনি কি এটা ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা করছেন? আপনার জন্য কি বই এভেইলেবল না আপনি শ্রুতি পঠন করেন? কোনটা করেন? আচ্ছা, আপু আমাদের যেহেতু স্কুল লেভেলে ব্রেইল বইগুলো থাকে, কলেজ এবং ইউনিভার্সিটি লেভেলে আমাদের জন্য কোনো ব্রেইল বই থাকে না বা ব্রেইল বই পাওয়া যায় না। এক্ষেত্রে হুম। আমাকে বন্ধুদের সহযোগিতা নিতে হয়। স্যার ম্যামের শিটগুলো দেয়, সেই শিটগুলো ফোনে রেকর্ড করতে হয়। ব্রেইলে লিখে পড়তে হয়। আর পরীক্ষাটা দিতে হয় হচ্ছে শ্রুতি লিখকের মাধ্যমে। আচ্ছা, দেখা আচ্ছা, যাচ্ছে আচ্ছা। আমি গ আমরা শুনছিলাম যে জি, মমিনুরের সংগ্রামের জীবনটা শুনছিলাম। আমরা মমিনুরের কাছে আবার ফেরত আসবো। শাশ্বতী আপা, আমাদের আরেকজন পার্টিসিপেন্ট কোথায়? স্নিগ্ধা কোথায় শাশ্বতী আপা? আমি তো কল করলাম, কল ধরে নাই। বুঝতে পারছি না যে কোথায়। নিশ্চয়ই জয়েন হুম, করবে হুম। কিছুক্ষণের মধ্যে। তো আপনার কাছে আমার প্রশ্ন আপা, শাশ্বতী আপা, আপনি একজন হ্যাঁ, নন বিসিএস, আমি একজন নন বিসিএস এবং মমিনুরও একজন নন জি, বিসিএস। জি। আপনার কাছে আমার প্রশ্ন যে কোটা কি এবং কেন আপা? কোটাটা জিনিসটা কি? এর প্রয়োগটা কেমন হয়? এটার বিন্যাসটা কেমন হয়? একদম সাধারণ ভাষায়। আমরা যেহেতু নন বিসিএস আমাদেরকে বোঝানোর জন্য আপনি বলবেন। আচ্ছা, আমি চেষ্টা করব। আসলে কোটা একটা বিশেষ ব্যবস্থা। প্রতিটা দেশেই এরকম একটি ব্যবস্থা থাকে। এটাকে বলা হয় সব জায়গায় যে কোটা নামেই ডাকা হয় এমন কোনো কারণ নাই। যেমন আম ইউএসএ তে এটাকে অ্যাফার্মেটিভ অ্যাকশন বলে। হ্যাঁ? তো বিভিন্ন জায়গায় আমরা জানি যে বিভিন্ন রকমের মানবাধিকার দলিল আছে। সেখান দিকে যদি আমরা তাকাই, সেখানে বিভিন্ন কারণে সেটা হচ্ছে সংখ্যাগত কারণে হতে পারে, আর্থসামাজিক কারণে হতে পারে, অনেক জায়গায় ভাষাগত কারণেও হয়, অনেক জায়গায় ভৌগোলিক কারণেও হয়। বিভিন্ন কারণে মানুষ কিছু জনগোষ্ঠীর কোনো অংশ যখন পিছিয়ে পড়ে, সেই জনগোষ্ঠী যেন একই কাতারে সমতার ভিত্তিতে একইভাবে এগিয়ে যেতে পারে, সেজন্য রাষ্ট্রকে কিছু ব্যবস্থা গ্রহণ করতে হয় এবং কোটা তার মধ্যে একটি। আরো অনেক রকমের ব্যবস্থা আছে। এখন মনে হতে পারে যে অন্য জায়গায় দিক কোটা বা সুবিধা দিক, যেটা আমরা অনেকের কাছ থেকে আলোচনাটা শুনেছি যে আহ, ভাতা দিক বা অন্যান্য কিছু দিক, কিন্তু কোটাই কেন দিতে হবে? এটা কিন্তু আমাদের, যেমন বললাম, আন্তর্জাতিক আইন আছে, একইভাবে কিন্তু আমাদের সংবিধান দিয়েও কিন্তু একদম সুরক্ষিত।
সংবিধানের অনেকগুলো ক্লজে এগুলো বলা আছে। আমাদের যে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে তো আছেই যে নাগরিকদের মধ্যে অসাম্য সামাজিক ও অর্থনৈতিক অসাম্য বিলোপ করিবার জন্য, নাগরিকদের মধ্যে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করিবার জন্য এবং প্রজাতন্ত্রের সর্বত্র অর্থনৈতিক উন্নয়নে সমান স্তর অর্জনের উদ্দেশ্যে সুষম সুযোগ সুবিধা দান নিশ্চিত করবে রাষ্ট্র। এটা আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি 19-2 সেখানে আছে। আরো স্পেসিফিক্যালি যদি আমি যাই, আমাদের যে তৃতীয় ভাগ আছে আমাদের সংবিধানে, সেখানে যে মৌলিক অধিকার যে অংশটা আছে, সেখানে প্রত্যেকটা ক্লজ ধরে ধরে কিন্তু বলা আছে। স্পেসিফিক্যালি যদি আমি সরকারি চাকুরির কথা বলি, 29-1-2-3 আছে, যেখানে সরকারি মানে নিয়োগ লাভের সুযোগের সমতার কথা বলা আছে। এবং সেখানে 29-3 ক অনুচ্ছেদে স্পষ্ট করে বলা আছে নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশ যাহাতে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করিতে পারেন, সেই উদ্দেশ্যে তাহাদের অনুকূলে বিশেষ বিধান প্রণয়ন করা হইতে, এবং আরো এরকম কিছু কিছু হইতে, মানে রাষ্ট্রকে নিবৃত্ত করা যাইবে না। কাজে আমরা দেখতে পাচ্ছি যে একটা দেশে এবং যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদেরকে যেন সরকারি চাকুরিতে সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করা যায়, সেই কারণে রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করবে। এবং সেখানে আমরা খুব স্বাভাবিক কারণেই পাই নারীকে, খুব স্বাভাবিক কারণে পাই ক্ষুদ্র নৃগোষ্ঠীকে, প্রতিবন্ধী জনগোষ্ঠীকে, স্বাভাবিক কারণে আমরা পাই কিন্তু বিভিন্ন জেলাকেও। কারণ আমরা জানি বিভিন্ন ভৌগোলিক অবস্থানের কারণে বিভিন্ন জেলা কিন্তু একটা জেলা থেকে পিছিয়ে থাকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে, বুঝতে হবে আমাদেরকে। এবং একইভাবে আমরা পাই মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে। কারণ আমরা জানি মুক্তিযোদ্ধা পরিবারেরা তাদের বাবাকে, মাকে, তাদের পরিবারের সব অন্যান্য সদস্যদেরকে হারিয়ে কি ভীষণ রকম মানবতার জীবন যাপন করেছেন, এবং তারা চাইলেও আমাদের মতন সুবিধা পেয়ে আমাদের মতন মেইন স্ট্রিমে আসতে পারেন নাই। সেই কারণে তাদের জন্য বাংলাদেশ সরকার কোটা, সরকারি চাকরিতে কোটা রেখেছে, যেটা কিনা সংবিধান দ্বারা সুরক্ষিত। এবং এটা কিন্তু একটা রাষ্ট্র পলিসিরও ব্যাপার। আমি যদি একটু জাস্ট যোগ করি, আমরা যদি দেখি আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে 72 সালে বঙ্গবন্ধু 20% কোটার কথা বলেছেন, এই রেফারেন্সটা অনেকেই দেয়, কিন্তু সেটা কিন্তু বাস্তবায়ন হয় নাই। 75 বঙ্গবন্ধুর হত্যা পরে আমরা তো মুক্তিযুদ্ধ শব্দটাই বলতে পারতাম না। 96 সালে আওয়ামী লীগ সরকার আসার পরে প্রথম চাকুরিতে মুক্তিযোদ্ধা কোটার উদ্যোগ নেন, এবং সেটাও আমি এক্স্যাক্টলি সালটা এই মুহূর্তে বলতে পারবো না। অবশ্য 96 সালে ওনারা ক্ষমতায় এসেই সেটা ইমপ্লিমেন্ট করতে পারেন নাই, 1-2 বছর লেগেছে। এবং তারপরে আমি যদি একটু বলি, আমাদের দেশে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় একটা তৈরি হয়েছে 2001 সালে। মানে 1971 থেকে 2001 পর্যন্ত 40 বছর মুক্তিযোদ্ধা বিষয়ক কোনো মন্ত্রণালয়ই ছিল না। এখনো পর্যন্ত তালিকা পূর্ণ হয় নাই। আমরা যদি মন্ত্রণালয়ের তালিকা দেখি তাহলে দেখবো যে আমরা মানে 2 লাখ একটা কিছু অংশ হচ্ছে আপনার মুক্তিযুদ্ধের 2,35,467 জনের নাম ওনারা বলতে পারেন। আবার একই মন্ত্রণালয়ের বাজেট শাখা 2,19,758 জনের নাম বলতে পারেন। আমরা জানি 30 লাখ শহীদ আমাদের মুক্তিযুদ্ধে, এবং যারা শহীদ হন নাই সেই সংখ্যাটাও অনেক বড়। সেখান থেকে আমরা মাত্র 2 লাখের কিছু কম বেশি তালিকাভুক্ত করতে পেরেছি। তাহলে আমরা সুযোগের দিক থেকে তাদেরকে কতটা পিছিয়ে রেখেছি। আমরা তো তাদেরকে মানে কোনো সুবিধা দেওয়ার জন্য খুঁজেই বের করতে পারি নাই দীর্ঘ সময়। এবং আপনারা জানেন আরেকটা পরিসংখ্যান আমরা দেখতে পাচ্ছি যে 35তম বিসিএস থেকে শুরু করে 39তম বিসিএস পর্যন্ত একটা পরিসংখ্যান আমরা দেখতে পাই, যেখানে দেখা যায় যে মুক্তিযোদ্ধা কোটায় যারা নির্বাচিত হয়েছিলেন তারা 8.5%,
এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি শুরু থেকে এই পর্যন্ত সকলগুলো ব্যাচের একটা গড় করা হয় তাহলে এটা 1-1.5%-এর বেশি হওয়ার কোনোই সুযোগ নাই। এবং এই যে যেই জায়গাগুলো পূরণ হয় নাই কোটা দিয়ে, সেগুলো কিন্তু মেধাবী ক্রমে যারা এসেছে তাদেরকে দিয়েই পূরণ করা হয়েছে বরাবর। কাজে আমরা যে ভাবছি যে সব মুক্তিযোদ্ধা আপা, পরিবারকে দিয়ে আমি দেওয়া। আমি আপনার কাছে আবার আসবো। আমি আপনার কাছে আমি আপনার কাছে আবার আসবো। আমি স্নিগ্ধার কাছে যাচ্ছি। স্নিগ্ধা, আপনাকে স্বাগতম অনুষ্ঠানে। আমরা আজকে জানেন যে কোটা নিয়ে আলাপ করার কথা, কোটা নিয়ে অসংখ্য আলাপ হয়ে গেছে, আমাদের নতুন করে যোগ করার মতন কিছু নেই। আমাদের একটা ন্যারেটিভে আমাদের সামনে এসছে যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা, এটা নিয়ে আমাদের সবচেয়ে সর্বোচ্চ সমস্যা, মুক্তিযোদ্ধা কোটা নিয়ে। আমরা যারা এ নিয়ে আলোচনা করছি তারা একটা মতামত অবশ্যই পৌঁছেছি যে মুক্তিযোদ্ধাদের কোটা যেভাবে সংরক্ষিত অবস্থায় আছে, যে 30% কোটা, সেটা অবশ্যই যুগোপযোগীভাবে একটা সংস্কার করা দরকার। কিন্তু এই কাজটা করতে গিয়ে বারবার আমরা মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধা পরিবারকে যেভাবে একটা প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাচ্ছি, এটা কেন হচ্ছে? আপনি একজন শিক্ষক, আপনি স্টুডেন্টদেরকে দেখছেন, তারাই মূলত আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। তাদের ক্ষোভের জায়গাটা কোনটা, তারা কোন জায়গাটাতে ফোকাস করছে, এটা যদি আপনি আমাদের সামনে একটু তুলে ধরতেন। এবং তার আগে অবশ্যই আপনি যদি আপনার পরিচয়টা অনেকেই জানে, তবু আমাদের সুবিধার্থে একবার তুলে ধরতেন, আমরা কৃতজ্ঞ থাকতাম। আচ্ছা, অনেক ধন্যবাদ লোচন আপনাকে আর বলার জোর প্রোগ্রামে। এবং আমি আজকে আমার সহ আলোচক শাশ্বতী বিপ্লব এবং মমিনুলকে দেখতে পাচ্ছি। দেখুন, আসসালামু এটা আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। তো আসলে যেটা হয়েছে যে এই আমার পরিচয়, আমি আমি মাস্টারি করি। হ্যাঁ, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের মাস্টারি করি, শিক্ষক। এটাই আমার একমাত্র পরিচয় বলে আমি মনে করি। বাকিটা হয়তো বা সময় বলে দিবে আসলে কি। তো এখন যেটা হয়েছে কি, দেখুন, এই কোটা বিষয়ক আলাপটা তো অনেক হচ্ছে। এবং আপনি বলেছেন উল্লোচন এবং শাশ্বতী বিপ্লব চমৎকার বলছিল, আমি শুনছিলাম। আমি প্রথম একটা বিষয় পরিষ্কার করি, এই বিষয়ক আলাপ করতে গেলেই কোনো না কোনো পক্ষ আর বিপক্ষ, এরকম একটা বাইনারি অপোজিশনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। অর্থাৎ কোনো একটা পক্ষ আর একটা বিপক্ষ, কে পক্ষ আর কে বিপক্ষ সেটি আমাদের আলোচনায়ও আসে, নানাভাবে আসে। এবং সেখানে একটা শব্দ ব্যবহার করা হয়, আমি স্লোগানের ক্ষেত্রেও বলছি। যেমন একটা শব্দ ব্যবহার হচ্ছে কোটা না মেধা। হ্যাঁ, উত্তরদা হচ্ছে মেধা মেধা, এটা খুব জনপ্রিয় স্লোগান শোনা যাচ্ছে। দেখুন, আমি একটা টকশোতে বলেছিলাম, আমি আবারও সুস্পষ্টভাবে বলতে চাই, কোনো চাকরির পরীক্ষা, আমি একদম একদম স্পষ্ট শক্ত অবস্থানে বলতে চাই, কোনো লিখিত লিখিত পঠিত পরীক্ষা, চাকরির পরীক্ষা, কে মেধাবী আর কে অমেধাবী এটা নির্ণয় করতে সক্ষম না। মেধা কোনো লিখিত পরীক্ষার ফলাফলের উপরে নির্ভর করে না। তাহলে আপনি দেখবেন ইতিহাসের পাতায় পাতায়, ইভেন বর্তমান যে সময়কাল, সেই সময় যুগেও আপনি দেখবেন রবীন্দ্রনাথও স্কুলে যাননি, নজরুল ইসলামও স্কুলে যাননি, অ্যালবার্ট আইনস্টাইন যখন পড়েছে তার লেখাপড়া করতে সমস্যা ছিল, টমাস আলভা এডিসনের মা তাকে স্কুল থেকে বের করে দিয়েছে। তাহলে এরা কেউ মেধাবী না, কারণ এদের ভালো রেজাল্ট ছিল না। হ্যাঁ, কাজে এই যে একটা গল্প পাতা হয়েছে যে মেধাবীদের মূল্যায়ন, আমি একদম সচেতন ভাবে বলতে চাই এখানে মেধার কোনো প্রশ্ন নাই। আলাপ হচ্ছে সরকারি চাকরির। আমি হিপোক্রেটের মতো বলতে চাই না যে আসলে আপনার উদ্দেশ্য কি। হ্যাঁ, অবশ্যই জীবন যাপন করার জন্য আমরা একটা ক্যাপিটালিস্ট সোসাইটিতে বসবাস করি, আমাদের কারো না কারো কোনো না কোনো মাধ্যমে জীবন যাপন করতে হবে, আমাদের কারো না কারো কি প্রয়োজন, এটা এটা সত্য। তাহলে আপনি আলাপ করছেন চাকরি, তাহলে প্রথম আলাপটা হচ্ছে চাকরির পাওয়ার প্রতিযোগিতায় আপনি কোনো অনিয়ম করছে কিনা, বা সেক্ষেত্রে কেউ সুবিধা বা অসুবিধা ভোগ করছে কিনা, এটি হবে মূল আলাপ। আর এই চাকরি কোন চাকরি? সরকারি চাকরি। আমার বলতে কোনো দ্বিধা নাই, আমি একদম খুব ব্রুটাল শোনাবে, আমি বলতে আমি বিশ্বাস করি আপনারাও আমার সাথে একমত হবেন, বাংলাদেশের সরকারি যে চাকরি, তার যে দুর্নীতির ফস্ত মানে দস্ত করতে আমার সামনে যদি আসে, সেটি চাকরি না সোনার হরিণ নাকি ডিম পাড়ে প্রতিদিন ডিম পাড়া মুরগি, সেটা আগে বুঝতে হবে। কাজেই দেশের মেধাবীরা
এদেশের জীবন এবং দেশের উন্নয়নের জন্য জীবন দিয়ে দিচ্ছে, আই এম ভেরি সরি টু সে গল্পটা এমন হচ্ছে যে আমার চাকরি পেতে হবে, এখন তোমার এই চাকরি করলে আমি নানা কিছু পাই, আমার জীবন ও জীবিকা নির্বাহ করতে হবে, এখন আসো এইখানে কে আগে কে পিছে। আলাপটা এতটুকু সিম্পল। এটাকে আপনার মেধার রং দিয়ে, কোটার রং দিয়ে নানা পক্ষ রাজনৈতিক ফায়দা লুট করে। আমি উইথ ডিউ রেসপেক্ট একটা কথা বলছি, আমি স্বাস্থ্যসাথী বিপ্লবের সাথে পুরোপুরি একমত এবং এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই যে আমাদের যে দেশ আছে সে দেশে জন্ম হতো না কখনো মুক্তিযুদ্ধ না হলে। কাজেই মুক্তিযোদ্ধাদের একটা আলাদা সম্মান, সেটা প্রাপ্য, মানে তারা এটা পাবেন, এটা এ বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। উনি বলছিলেন অনগ্রসর কথা, অবশ্যই আমি স্পষ্টভাবে বলতে চাই পুরো দুনিয়াতে, সম্পূর্ণ পৃথিবীতে, সেটি উন্নত বিশ্ব হোক, সেটি আপনার পার্শ্ববর্তী দেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ হোক, আপনি যেদিকে তাকাবেন অনগ্রসর, অর্থাৎ এখানে যে শব্দটি ইংরেজিতে ব্যবহার করা হয় আন্ডার প্রিভিলেজড জনগোষ্ঠীর জন্য আপনার বরাবরই একটা কোটার গল্প কিন্তু এখানে আছে, আপনি রাখবেন। যেমন আপনি পাশের দেশে যখন আপনি দাঁড়ান তখন কিন্তু আপনি দেখবেন যে সেখানে যেহেতু কাস্ট একটা বড় প্রবলেম, হ্যাঁ, বর্ণ মানে তাদের যেহেতু কাস্ট নিয়ে, তো সেখানে যারা দেখা গেছে যে লোয়ার শিডিউল কাস্টে, তাদের জন্য আলাদা করে একটা কোটার ব্যবস্থা করা হয়েছে। আমি পিএইচডি করেছি নিউজিল্যান্ড থেকে, সেখানে মাউরি জনগোষ্ঠীর জন্য আলাদা করে কোটার ব্যবস্থা করা হয়েছে। আপনার যিনি, যে শব্দটি আমি খুব প্রবলেমেটিক মনে করি, স্পেশালি এবল যে লোকজন আছে, সেই আমাদের এখানে যদিও প্রতিবন্ধী বলা হয়, তারা আন্ডার প্রিভিলেজ, আপনি তাদের জন্য সুযোগ রাখবেন। এবার আপনি আসেন মুক্তিযুদ্ধ নিয়ে। দেখুন, আমি এটা বিনয়ের সাথে বলতে চাই যে মুক্তিযোদ্ধার, সকল মুক্তিযোদ্ধার পরিবার আন্ডার প্রিভিলেজড হতে পারেন না। জেনারেল ইব্রাহিম আন্ডার প্রিভিলেজ মুক্তিযোদ্ধা না, উনার নাতি পুতি আন্ডার প্রিভিলেজ মুক্তিযোদ্ধা না, এটা যেমন একটা সত্য। আবার আমি যখন পিএইচডি করেছি তখন মাস্টার রনি নামে একজন হিজড়া আছেন, তিনি মুক্তিযুদ্ধ করেছেন, তার সেক্টর কমান্ডার ছিল জিয়াউর রহমান। উনি যখন মুক্তিযুদ্ধ করেছেন আমি আপনাকে জিজ্ঞেস করলাম আপনি হিজড়া বৃত্তি করেন কেন, তখন উনি আমাকে উত্তর দিল আপা কি করবো। আমি বললাম আপনি মুক্তিযোদ্ধার দেখেন না কেন, বলে কি, তখন উনি আমাকে বলল আপা আমি তো এই মুক্তিযোদ্ধার যে সিস্টেমে তালিকাভুক্তিকরণ হয়েছে সেখানে তো মেজর জিয়াউর রহমান আমার সেক্টর কমান্ডার শুনেই আমাকে আর গুরুত্ব দেয় না। এই যে আন্ডার প্রিভিলেজ, ওই যে ব্যক্তি মাস্টার রনি, তিনি আন্ডার প্রিভিলেজ না, তার মুক্তিযোদ্ধা কোটায় কোনো রাষ্ট্রের পক্ষ থেকে তার সুযোগ সুবিধা নেওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশের কত পার্সেন্ট কোড অ্যান্ড কোড শিক্ষিত, কোড অ্যান্ড কোড মানে ধনী ব্যক্তিরা মুক্তিযুদ্ধ ছিলেন। বাংলাদেশে মুক্তিযুদ্ধ করেছে সাধারণ মানুষ। আপনি বীর শ্রেষ্ঠ রুহুল আমিনের সন্তানেরা, আপনার কয়েকদিন আগে পত্রিকার রিপোর্ট এসছে, বীর শ্রেষ্ঠ রুহুল আমিনের সন্তানেরা তারা কি মানবতার জীবনযাপন করছে, তার কোটার প্রয়োজন নাই, সে কি আন্ডার প্রিভিলেজ না? স্নিগ্ধা, এখানে কি তাহলে কি এখানে কন্ট্রাডিকশন হয়ে গেল? একদিকে আপনি বলছেন যে আন্ডার প্রিভিলেজড না এবং আরেকদিকে বলছেন যে কত পার্সেন্ট ধনী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। এখানে তো কন্ট্রাডিক্টরি কথা আমরা বলে দিচ্ছি, মানে আমরা মুক্তিযুদ্ধে কোটাও চাচ্ছি এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে আবার সেগ্রিগেশনও চাচ্ছি, যে কারা প্রিভিলেজড এবং আন্ডার প্রিভিলেজড সেটার আমরা সেগ্রিগেশন চাচ্ছি, রাইট? হ্যাঁ, অফকোর্স আমি এটাই বলেছি যে সংস্কার যখন আপনি বলছেন, এক্স্যাক্টলি আমি সচেতন ভাবে বলতে চাই, আপনি যদি বলেন যে সকল মুক্তিযোদ্ধা আন্ডার প্রিভিলেজ, এটা সত্য না, একদম পরিষ্কার। আবার আপনি যদি বলেন কোনো আন্ডার প্রিভিলেজই নাই, এটাও সত্য না। আপনার অনেক পরিবার আছে, অনেক মুক্তিযোদ্ধাদের সন্তানের আছে, তাদের সন্তানের আছে যারা স্টিল নাও তাদের ন্যূনতম সুবিধাও তারা ভোগ করেন নাই। মুক্তিযোদ্ধা নামে একটা মন্ত্রণালয় আছে যার হিসাবের কোনো হিসাব নাই, আপনার মুক্তিযোদ্ধার সংখ্যা কত তার হিসাবের কোনো হিসাব নাই। সংকটের জায়গাগুলো তো সেখানে। আপনি যদি সম্মান দেন, প্রত্যেক মুক্তিযোদ্ধার সমভাবে সম্মান আছে। মুক্তিযোদ্ধাদের যদি আপনি সম্মান না করেন, বাংলাদেশ রাষ্ট্রের ভৌগোলিক পরিসীমায় তার তো কোনো নামই থাকার কথা না, আপনি কাদের সম্মান করবেন? কাজে তাকে আপনি অসম্মানিত করেন কখন জানেন? তার যে প্রাপ্য কোটা আপনি তো তাকে সেটাও দেন না। কাজেই জুজুর বিড়াল, আপনি
কোটা বিরোধী আন্দোলনের কথা বলছেন, আমি তো অবাক হব না যদি সত্যিকার অর্থে প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তানেরা এখন মাঠে নামে তারা বলে যে আমরা আমাদের যে প্রাপ্য সেই প্রাপ্যই পাই না। যোদ্ধাও তো মুক্তিযোদ্ধা, দেশের জন্য আপনার অঙ্গ দিয়েছে বাবা মা। একটা পরিবারের বাবা যদি তার অঙ্গ যায় তাহলে সেই পরিবারের এফেক্ট তার ছেলেমেয়ের মধ্যে পড়ে নাই? এটা জানার জন্য কি রকেট সায়েন্স লাগে? তাহলে সেই যুদ্ধহত মুক্তিযোদ্ধা ডিজার্ভ করে না, তার পরিবার ডিজার্ভ করে না? আপনি কোটা নিয়ে যখন কথা বলবেন তখন আপনাকে চিন্তা করতে হবে। তবে আমি এক বাক্যে বলতে চাই, এটার রিফরমেশনের ভীষণ দরকার আছে। কিন্তু এই রিফরমেশনে আপনি শুধুমাত্র মুক্তিযোদ্ধাকে আপনি পিক করবেন, তার 30% আছে দেখে সেটাকে পিক করবেন আর সেটা নিয়ে রাজনীতি করবেন আর বলবেন এটা বাদ দিয়ে দাও, নারী কোটা বাদ দিয়ে দাও। এই যে এত সহজে যে খারিজ করার চর্চা, এটাই বোঝা যায় মেধার গভীরতাটা কতখানি। কোটা না মেধা, আসলে আলাপটা হচ্ছে কোটা না চাকরি। মেধার কোনো আলাপ এখানে নাই, কারণ মেধাবী হলে একটু মাথাটা খাটাতে পারতেন যে মেধাটা কোথায় থাকে। শাশ্বতী আপা, আমি মমিনুরের কাছে আসবো আপনার পরে। আমার প্রশ্ন হচ্ছে গিয়ে শাশ্বতী আপা, আমি মাঝখানে আপনাদের সাথে কথা বলার সময় মাঝখানে কিছু ছবি দেখাচ্ছিলাম যে আমাদের কিছু মার্সেনারি আন্দোলনকারী আছে, আপনারা সব আন্দোলনে তাদেরকে দেখতে পাবেন। মার্সেনারি আন্দোলনকারী মানে হচ্ছে বা ভাড়াটে আন্দোলনকারী, ঠিক আছে? তো মোহাম্মদ রনি উনি রেলের সংস্কারের জন্য ভয়ঙ্কর আন্দোলন করেছেন। মোহাম্মদ রনির ছবি আপনাকে আমি দেখাচ্ছিলাম স্ক্রিনে কিছুক্ষণ আগে। উনি জাতীয় পতাকার উপরে পা দিয়ে বসে আছেন আর কি। তারপরে উনি একটা কোট করেছেন, পাকিস্তানি তো ভালো ছিল। আপা এদেরকে আপা কেন পাকিস্তানের ভিসা দিয়ে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয় না, এই বিষয়ে আপনার মতামত কি আপা? হ্যাঁ, দুঃখজনক হলো সত্যি যে মানে কিছু কিছু উদাহরণ যেটা স্নিগ্ধ দিল, সেটা আমি আরো কয়েকজন ওই ঘরানার, আমি নাম বলবো না যেহেতু বিতর্ক তৈরি করতে চাই না, ধরেন অনেককে বলতে শুনেছি যে পাপন সাহেব কোটার যোগ্য কিনা, ফর এক্সাম্পল, অথবা শেখ হাসিনার কোটার যোগ্য কিনা। আমার খুব জানতে ইচ্ছা করে ওনাদের কাছে পরিসংখ্যান আছে কিনা, এই ধরনের এলিট পার্সেন্টেজ বাংলাদেশে কয়জন যারা কিনা হয়তো কোটা দাবি করলে করতে পারে। বাস্তবতা তো এই যে আমরা খবর রাখি নাই, আমরা জানি না। আমরা জানি আপনি আপনি বলছিলেন যে সাংবাদিক সেলিনা পারভীনের যে সন্তান, আপনি আরো ভালো বলতে পারবেন যে কি মানবত জীবন যাপন করেছে, শেষ পর্যন্ত তার লাশ পাওয়া যায় ডেডলাইনের ধারে। কি আমি আরো অনেকে না, আতাব মাহমুদের কন্যা শাওন মাহমুদ, তার জীবনটার দিকে যদি আমরা তাকাই, সবাইকে যে একদম মানে কৃষক হতে হবে বা খেটে খাওয়া মানুষ হতে হবে বা ট্রান্সজেন্ডার হতে হবে, নট নেসেসারিলি। এই মানুষগুলোর জীবনে যদি তারা বাবা না হারাতে, সাদি মোহাম্মদ, তাহলে সবাই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় নাই, প্রচন্ড মানসিক ক্ষতি হয়েছে, অন্য অনেক রকমের ক্ষতি হয়েছে, তারা জীবনে সেই ডিপ্রেশন থেকে বের হতে পারেন নাই। এটা শুধুমাত্র চাকরি না, এটা সম্মান দেওয়া, এটা কৃতজ্ঞতা জানানো। এই জায়গাটা আমাদের বুঝতে হবে। এটা ঠিক ঝগড়া করার বিষয়ও না আমার কাছে। আর একটা বলি, যারা পাকিস্তান নিয়ে এত মানে কথা বলছেন, ওনারা কি জানেন পাকিস্তানের কোটা ব্যবস্থা কেমন? আমি একটু গুগল করে দেখছিলাম এবং আমি পেলাম পাকিস্তানে মাত্র তাদের সিভিল সার্ভিসে 7% মেরিটে নিয়োগ হয়, আর সব কোটা। হিসাবটা আপনারা চাইলে আমি বলতেও পারবো, আমার কাছে লেখা আছে, যেহেতু আমি দেখছিলাম যে কি অবস্থা। তো পাকিস্তানে এখানে তো মোহাম্মদ রনির কি হবে? সে তো পাকিস্তানি নাগরিকত্ব চাচ্ছে। মোহাম্মদ রনির কি হবে? ও তো বয়সও চলে গেছে। ও আন্দোলন করতে করতে, মার্সেনারি আন্দোলন করতে করতে, ও আমার আব্বার থেকে বয়সও অল্প ছোট। ওর কি হবে আপা? না, ওর কি হবে, আমি ওর মতো আরো অনেকের কি হবে। না, আমাদের মুশকিল হচ্ছে কি, আমরা অনেক সময় মানে যেটা বললাম যে রাজনৈতিক ভাবে বা অন্য কোনো ভাবে স্বার্থের জায়গায় চলে যায়। কিন্তু আমাদের জন্য দুঃখজনক যেটা হলো যে মুক্তিযুদ্ধর মতো একটা ইতিহাস যে জাতিটার আছে, তারা সেই জিনিসটাকে ওন করতে পারে না। একভাবে একই পেজে এসে, একই জায়গায় এসে একইভাবে দেখে না, একইভাবে ভাবতে পারে না। এবং যে মুক্তিযুদ্ধে প্রত্যেকটা ঘটনাকে বিতর্কিত করা,
এগুলার ফল এগুলা। এবং আমি আরেকদিনও বলছিলাম এই সব কিছুর জন্য আমি অনেকের সাথে আমি আমাদের যে মুক্তিযুদ্ধ প্রজন্ম যারা মুক্তিযুদ্ধ করে ফিরেছিলেন সবাই তো আর মানে একদমই কৃষক শ্রমিক না, অনেকেই ছিলেন যারা থিঙ্ক ট্যাঙ্ক। আমার খুব মানে তাদেরকে জিজ্ঞেস করতে ইচ্ছা করে যে তারা কেন তাদের দায়িত্বটা পালন করলেন না, তাদের পরবর্তী প্রজন্মে এই চেতনাটা সঠিকভাবে মানে প্রবাহিত করার জন্য। আজকে আমরা কেন মুক্তিযুদ্ধকে সম্মান করতে হবে, মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মান করতে হবে, এটা বলার জন্য আলোচনা করব। আমরা কেন আমরা যে টোনে বলি নাতি নাতি, দিস ইজ ভেরি ডিরেগেটরি, এই টোনে কথা বলাটা খুবই অসম্মানজনক আমাদের। আমি পরিপত্রটা পড়েছি, সেখানে লেখা আছে যে সন্তান সন্ততি বা সন্তান সন্ততির ছেলে মেয়ে, তো বা নাতি নাতনি বললেও কোনো দোষ নাই, কিন্তু যেই টোনে আমরা বলি, যে বডি ল্যাঙ্গুয়েজে আমরা বলি, আমার নিতে অসুবিধা হয়। তো আমার কথা হচ্ছে যে মানুষগুলো জীবন না দিলে, যে পরিবারগুলো ভয়ঙ্কর সাফারিংস এর ভিতর দিয়ে না গেলে, যাদের খাওয়ার ঠিক ছিল না যুদ্ধের পরে, তাদের পড়াশোনা করতে পারে নাই ঠিক মতো, পয়সার অভাবে সুযোগ সুবিধা পায় নাই, 96 সাল পর্যন্ত উচ্চারণ করতে পারে না মুখে মুক্তিযুদ্ধর কথা, তাদেরকে আমরা এত কি সুবিধা দিয়েছি। বিশেষ পরীক্ষার বয়স সীমা হওয়া মানে এইসব সরকার দেওয়ার আগে উনারা অনেকে মারা গেছেন, অনেকে অনেক বয়স হয়ে গেছে, বিশেষকে পরীক্ষা দিতে পারেন নাই। সেই পরিবারগুলো তাদের সন্তানেরও বয়স চলে গেছে, সেখানে তার সন্তান যদি কিছু সুবিধা পায় আমাদের এত আপত্তি কেন? আমরা দেখছি যে পরিসংখ্যানটা মাত্র 8%, 8.5%, 7%, বাকি যে কোটাগুলো পূরণ হচ্ছে না, শুধু মুক্তিযোদ্ধা কোটা না, কিন্তু নারী কোটাও, আদিবাসী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটাও বা প্রতিবন্ধী কোটাও, যেখানে কোটা ফিল আপ হচ্ছে না সেটা কিন্তু মেধা তালিকায় যারা আছেন, মানে আপাতত মেধাই ধরে নিচ্ছি, যদিও স্নিগ্ধার সাথে আমি একমত যেটা মেধা কিনা, যে আপাতত যারা মেধা তালিকায় আছেন সেখান থেকে কিন্তু পূরণ করা হয়। আমরা পরিসংখ্যান তো দেখি না, কিন্তু এখন কথা হতে পারে কমাই না কেন তাহলে, পান, আমাকে একজন বলছিল যে পান না তাহলে কমান না কেন, এটা একটা কারণ আমার কাছ থেকে অন্তত আছে। দেখেন আমি যে অর্গানাইজেশনে কাজ করি, আমাদের একটা গোল থাকে, আমাদের একটা স্ট্র্যাটেজিক অবজেক্টিভ আছে, যে অ্যাক্রস মানে স্টাফসে সবগুলো লেয়ারে সিনিয়র থেকে একদম ফ্রন্টলাইন পর্যন্ত আমরা 50% নারীর নিয়োগ দিব, কিন্তু আমরা দিতে পারি না, কারণ বেশিরভাগ সময়ই আমরা বা অনেক সময়ই আমরা যেই জব ডিসক্রিপশন থাকে, যে ধরনের রিকোয়ারমেন্ট থাকে সেই অনুযায়ী নারী কর্মী পাই না। তখন আমরা কি করি, পুরুষ কর্মীকেই কিন্তু নেই, কিন্তু আমরা কিন্তু আমাদের গোল চেঞ্জ করি না, আমাদের যে স্ট্র্যাটেজিক গোল অর্গানাইজেশন সেটা কিন্তু আমরা চেঞ্জ করি না, পাচ্ছি না থেকে, বিকজ আমরা গ্র্যাজুয়ালি সেখানে যেতে চাই। এখন একটা দেশের সরকার যদি মনে করে যে তার মানে কমিশনে বা তার সরকারি চাকরিতে তারা 30% মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান সন্ততিদের দেখতে চান, সেটাতে কোনো আমি অন্যায় দেখি না। তবে অবশ্যই কথা হতে পারে, রিভিশন হতে পারে। পাকিস্তানে যদি 7% মেরিট কোটা নিয়ে কারো কোনো আপত্তি না থাকে, আমার দেশে কেন মানে এই 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 যে পাকিস্তানে যার অভিলাষ এই কোটার অংশ দেখে, যেখানে যদিও কোটা অনেক মানে কম বেশির কথা না, রিফর্ম হইতে পারে, যে কোনো পলিসি রিফরমেশনের দরকার হয়, যে কোনো ইনিশিয়েটিভ গভর্নমেন্টের একটা সার্টেন টাইমের পর রিফরমেশনের দরকার হয়, কিন্তু আমাদের আপত্তি বা আমার ব্যক্তিগত জায়গা থেকে আপত্তি, যে ভাষা, যে বডি ল্যাঙ্গুয়েজ, যে ন্যারেশন দাঁড় করানো হচ্ছে, এবং মুক্তিযুদ্ধ পরিবারকে, মুক্তিযুদ্ধকে এই কোটা সিস্টেমের একটা স্বার্থবাদী একটা আন্দোলন, একটা রেসিস্ট আন্দোলন, সেখানে এসে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। আপনি ছবি দেখিয়েছেন, একটা কুকুরের গলায় কোটাধারী লেখা আছে। এরা বাংলাদেশে থাকে কোন মুখে, কোন হৃদয়ে? আজকে আমাদের সাথে যে ছোট্ট ভাইটা উপস্থিত আছে মনুল ইসলাম, যে কিনা ভীষণ রকম কষ্ট করে, ব্রেল পদ্ধতি সব জায়গায় পাওয়া যায় না, সহপাঠীদের সহযোগিতা নিয়ে উনি বলছিলেন পড়ছেন, তার সাথে তার অন্যান্য সহপাঠী যারা, যে কিনা চোখে দেখতে পায়, যার কিনা পড়াশোনার অসুবিধা নাই, তার সাথে তো তুলনা চলে না, সে তো তার প্রতিপক্ষ হতে পারে না। একইভাবে যে মুক্তিযুদ্ধ পরিবারগুলো দেশের জন্য জীবন দিয়েছে বা দেন নাই,
অঙ্গহানি হয়েছে বা হয় নাই, কিন্তু জীবন বাজি রেখে গেছেন, তারা যদি কিছুটা সুবিধা পান, সেটাতে যদি আমরা তাদেরকে প্রতিপক্ষ বানাই, আমি মনে করি এটা আমাদের মানসিক দৃঢ়তা। আমাদের আবার ভাবতে হবে, আমার প্রজন্মকে বুঝতে হবে, জানাইতে হবে যে এটা তারা করতে পারে না। শাশ্বতী আপা, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি খুব সুন্দরভাবে অনেক কিছু তুলে ধরেছেন। মমিনুর, আমি একটা পরিসংখ্যান দেখছিলাম, আমাকে স্নিগ্ধা পরিসংখ্যানটা দিয়েছেন, যে 2020 সালের কমিশন রিপোর্ট অনুযায়ী 35 থেকে 39তম বিসিএস এ 5টা নিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধী কোটাতে মাত্র 16 জনের নিয়োগ হয়েছে, এবং আমাদের মূল কোটার সিস্টেমে প্রতিবন্ধী কোটা আছে মাত্র 1%। আপনাদের এই প্রতিবন্ধী কোটাটা কি সংরক্ষিত, এবং সংরক্ষিত না থাকলে আপনাদের কি দাবি আছে যেটা সংরক্ষিত হোক? আপনার এই বিষয়ে আমার সাথে একটা কথা হয়েছে, আপনি সেই বিষয়টা এখানে পরিষ্কারভাবে তুলে ধরবেন যে 29তম অনুচ্ছেদ অনুযায়ী কি আছে, আপনারা কি চাচ্ছেন, এবং প্রতিবন্ধীরা যে প্রতি ক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধী এবং দৃষ্টি প্রতিবন্ধীর যে একটা প্রায়োগিক পার্থক্য আছে সে বিষয়ে আলোকপাত যদি করেন আমাদের জন্য খুব সুবিধা হয়। যে প্রতিবন্ধীদের কথা কিন্তু কেউ বলছে না, পরিপত্র অনুযায়ী যখন কোটা বাতিল হয়ে গেল সবচেয়ে বেশি সাফারার হয়েছে নারী, আদিবাসী এবং প্রতিবন্ধীরা। তাদের কি দাবি এটা কিন্তু কেউ তাদের কাছে জানতে চাচ্ছে না। যারা স্বাভাবিকভাবে মানুষ, যারা স্বাভাবিকভাবে এবেল, তারা তাদের অংশ নিয়ে শাহবাগে গিয়ে আন্দোলন করছে, আপনাদের কথা কি কেউ বলছে? জি, ধন্যবাদ আপু। আমি, যেহেতু আপনি বলছেন যে আমাদের কোটাটা সংরক্ষিত করার জন্য আমরা আসলে কি করতে পারি, তো তার আগে আমি আমাদের যে প্রতিবন্ধীদেরকে কোটা সিস্টেমে আনা হয়, তো আমি একটু শুরুর থেকে 1 মিনিটের মধ্যে বিষয়টাকে একটু আলোচনা করতে চাচ্ছি। বিষয়টা হচ্ছে, দেখেন, যখন 2000 সরি 1997 সালে 3য় এবং 4র্থ শ্রেণীতে আমাদের প্রতিবন্ধীদেরকে 10% কোটা দেয়া হয়। তো এই কোটাটার মধ্যে আবার একটা সমস্যা ছিল যে এতিম এবং প্রতিবন্ধী 2 গ্রুপে এই কোটাটা দেয়া হয়। দেয়া হওয়ার পরে যখন বলা হলো যে এতিম এবং প্রতিবন্ধী, সেক্ষেত্রে এতিমদেরকে আহ, বেশি করে নিয়োগ দেওয়া হচ্ছিল, কিন্তু প্রতিবন্ধীদেরকে আশানুরূপে নিয়োগ দেওয়া হচ্ছিল না। এরপরে 2012 সালে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে 1% কোটা চালু করা হলো। প্রধানমন্ত্রী যখন দ্বিতীয়বার ক্ষমতায় আসলেন তখন এই কোটাটা তিনি পরিবর্তন করলেন। কিন্তু এখানেও একটা সমস্যা রয়ে গেল। এই কোটাটা আবার মানে 2 ধারায় বিভক্ত, ক ধারা এবং খ ধারা। ক ধারায় বলা হয়েছে যে প্রতিবন্ধীদের জন্য 1% কোটা সরকারের প্রথম দ্বিতীয় শ্রেণীর চাকরিতে সংরক্ষণ করতে হবে, এবং খ ধারায় বলা হলো প্রতিবন্ধীদের ক্ষেত্রে যদি কোনো যোগ্য প্রতিবন্ধী পাওয়া না যায়, সরি মানে প্রতিবন্ধীর ক্ষেত্রে প্রতিবন্ধীর কোনো যদি আসন ফাঁকা, সরি নিয়োগের ক্ষেত্রে যদি কোনো আসন ফাঁকা থাকে, সেক্ষেত্রে যোগ্য কোনো প্রতিবন্ধী থাকলে নিয়োগ করা যেতে পারে। এখানেই ছিল একটা মূলত শুভঙ্করের ফাঁকি, যার কারণে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তারপরে কি হলো, কোটা চালু হলো, কোটার কার্যক্রম চলছিল। প্রথম দ্বিতীয় শ্রেণীতে যে সমস্ত চাকরি নিয়োগ হচ্ছিল সেখানে কোটা ব্যবস্থাটা মানে কোটার ব্যবস্থা ফলাফল শুরু হলো। তো 34তম বিসিএস এ আমরা জানতে পারলাম যে এখানে আমাদের 7 জন প্রতিবন্ধী ভাই বোন বিসিএস এ অংশগ্রহণ করেছে। সেখানে তারা মেধার ভিত্তিতে উত্তীর্ণ হয়েছে রিটেন পর্যন্ত ভাইবা ফেস করে। সেখানে তাদেরকে মাত্র 2% মানে 2 জনকে কোটায় নিয়োগ দেওয়া হলো, মানে কোটায় নিয়োগ দেওয়া হলো যারা হচ্ছেন শিক্ষা ক্যাডারে, একজন দৃষ্টি প্রতিবন্ধী, একজন শারীরিক প্রতিবন্ধী। এখানে 5 জনকে বাদ দেয়া হলো। তখন ওই 5 জন কি করলেন, যে কোর্টে একটা মামলা করলেন। মামলা করার পর কোর্ট পর্যবেক্ষণ করে দেখলেন যে আমাদের প্রতিবন্ধী কোটা থাকার পরেও আমাদেরকে যথাযথ কোটায় দেয়া হচ্ছে না। আর ওই নিয়োগটাতে
90 জন নিয়োগ পেয়েছিল, আর 2 জন প্রতিবন্ধী নিয়োগ পেয়েছিল তারা মেধায়। পরবর্তীতে আমাদের যে আইনজীবী ছিল সে তখন আমাদেরকে বলল যে 2 জন নিয়োগ পেয়েছে সে 2 জন মেধায়, কিন্তু 5 জনকে যে কোটার ভিত্তিতে নিয়োগ দেওয়ার কথা ছিল, কোটার ধারার যে খ, এই খতে তাদেরকে বাদ দেওয়া হলো। তো তখন আমরা জানতে পারলাম যে আমাদের প্রতিবন্ধী কোটা থাকা সত্ত্বেও প্রতিবন্ধী চাকরিতে নিয়োগ দেওয়ার জন্য কোনো কোটা ফলো করা হয় না। তখন আমাদের যে আইনজীবী ছিলেন তিনি সমস্ত তথ্য উপাত্ত সামনে দাঁড়িয়ে কোর্টে প্রমাণ করলেন যে 2017 সালের 29 অক্টোবর একটা রায় দেওয়া হলো কোর্ট থেকে যে প্রতিবন্ধীদের কোঠা রয়েছে, এই কোঠার মধ্যে চাকরিতে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে যদি যোগ্য প্রতিবন্ধী পাওয়া না যায় তাহলে খ ধারায় বাদ দেয়া হলো। কিন্তু ক ধারায় বলা হয়েছে প্রতিবন্ধীদের জন্য 1% যে কোটা রয়েছে সেটা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে চাকরিতে নিয়োগ দেওয়ার মানে চাকরিতে সংরক্ষণ করতে হবে। কিন্তু যেহেতু একটা হাইকোর্টের রায় হলো, কিন্তু আদৌ আমরা সেই হাইকোর্টের রায় পেলাম না। দীর্ঘ 5 বছর পরে আমরা হাইকোর্টের রায়ের অনুলিপি পেয়েছি। এর মধ্যে 2018 সালে 11 এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী সংসদে কোটা বাতিল করে দিলেন, সমস্ত কোটা, এবং বললেন যে আমি বিশেষ চাহিদা সম্পন্ন বা ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিবন্ধীদেরকে আমি বিশেষ নিয়োগের ক্ষেত্রে সরকারি চাকরিতে নিয়োগ দিব। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কথায় থাকলো। কোটার পরিপত্র জারি হলো 4 অক্টোবর, কিন্তু আমাদের কোনো ধরনের কোটায় কোনো সুযোগ দেওয়া হলো না। সেক্ষেত্রে যারা সাধারণ শিক্ষার্থী ভাই বোন কোটা সংস্কারের জন্য আন্দোলন করলো, কিন্তু সেখানে আমাদের কোটা দেওয়ার কথা বললো প্রধানমন্ত্রী সরাসরি সংসদে, অথচ আমাদের জন্য কোনো ধরনের বিশেষ নিয়োগও আমরা পেলাম না, আমরা কোনো কর্মক্ষেত্রেও যেতে পারলাম না। এরপরে প্রধানমন্ত্রী বললেন যে অবশ্যই যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদেরকে আমি বিশেষ নিয়োগের মাধ্যমে সরকারিতে সুযোগ দিব। কিন্তু প্রধানমন্ত্রীর কথা ঘোষণায় রয়ে গেল, আজ অব্দি আমরা কোনো কাজের ফলাফলও পেলাম না। এর কারণে আমাদের যে সমস্যাটা দেখা দিচ্ছে বা আমরা যে বৈষম্যের শিকার হচ্ছি, এই প্রধানমন্ত্রীর ভুল একটা নীতির কারণে। জানি না, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে প্রায় 4 শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী মাস্টার্স অনার্স কমপ্লিট করা ছাত্রছাত্রী আজকে বেকার জীবনযাপন করতেছে। তারা হয়তো একবার খেতে পারে, তাদের কথা বলতে গেলে হয়তো অনেক সময় কষ্ট লাগে, কিন্তু আসলে এই নিয়ে আমরা অনেক সময় আন্দোলন করেছিলাম। 2019 সালে 9 অক্টোবর আমরা প্রধানমন্ত্রীর সাথে আমরা দেখাও করতে গিয়েছিলাম। প্রধানমন্ত্রী আমাদের সাথে দেখা করলেন, দেখা করার পর আমাদেরকে আশ্বাস দিলেন যে ঠিক আছে, তোমাদেরকে যেটা বলা হয়েছে আমি তোমাদের জন্য কাজ করব, অবশ্যই কাজ করব। আজ বলে কাল বলে, কিন্তু আমাদেরকে আর কোনো ধরনের সুযোগ দেওয়া হলো না। সর্বশেষ 2022 সালে আমরা 23 নভেম্বর সংসদ ভবনে আমরা বেশ কিছু প্রতিবন্ধী আমরা আমার আসলে তো আমরা 2022 সালে 23 নভেম্বর আমরা সংসদ ভবনে গিয়েছিলাম। বেশ অনেক প্রতিবন্ধী শিক্ষার্থী যারা আমরা আসলে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, মাস্টার্স কমপ্লিট করেছি, কিন্তু সেখানে রাষ্ট্রের যারা আমাদেরকে রক্ষা করবে তারা আমাদেরকে এমনভাবে নির্যাতন করেছে। আমাদের 2 জন প্রতিবন্ধী বোনদেরকে শারীরিকভাবে নির্যাতন করেছে, তাদের কাপড় চোপড় ছিঁড়ে দিয়েছে। আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 42 ব্যাচের এক ভাইকে
তুলে এমন ধরনের আচার দিয়েছে, তার মুখ দিয়ে একদম বমি বের হয়েছিল। আমরা কি দোষ করেছিলাম যেখানে আমাদেরকে আমাদের শাশ্বতী ম্যাডাম বলছিলেন যে যেখানে আমাদের 29 অনুচ্ছেদের 3-এ আমাদের সুস্পষ্ট হয়ে বলা হয়েছে যে যারা আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদেরকে অবশ্যই সুযোগ দিতে হবে, থাকার সত্ত্বেও কেন আমরা এত মানবতার জীবন, এত কষ্টের জীবন পালন করতেছি? এটা আমাদের রাষ্ট্রের কাছে প্রশ্ন। কারণ মমিনুল, এটা রাষ্ট্রের কাছে আমাদেরও প্রশ্ন যে আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, আমাদের মানে বিভিন্ন রকমের প্রতিবন্ধী যারা আছেন তাদের জন্য রাষ্ট্র কি করছে? মাত্র 1% কোটা, এবং সেটা কেন সংরক্ষিত করা হচ্ছে না? সেখানে কেন ব্যত্যয় রাখার সুযোগ আছে যে এতিম এবং প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী এবং দৃষ্টি প্রতিবন্ধী, এগুলার টোটাল সেগ্রিগেশন, ডিফারেন্সিয়েশন কেন স্পেসিফিক ভাবে নেই? এটা আমাদেরও প্রশ্ন। স্নিগ্ধা, আমি আপনার কাছে আসবো। আমাদের কথা হচ্ছিল যে বিভিন্ন রকমের মুক্তিযোদ্ধার যখন তালিকা হয় সেখানে দেখা যাচ্ছে যে প্রায় 62,000 ভুয়া মুক্তিযোদ্ধা আছে, এবং স্পেশাল ব্রাঞ্চের একজন ডিআইজি ভুয়া সার্টিফিকেট দিয়ে 20তম বিসিএস পার পেয়েছেন। এসব প্রশ্ন যখন আসে তখন তো ছেলেমেয়েরা সত্যিকার অর্থেই বিভ্রান্ত হয়, এবং ছেলেমেয়েদের মনে প্রশ্ন আসে যে মুক্তিযোদ্ধারা কি আসলে মুক্তিযোদ্ধা কিনা, তাদেরকে আসলে সেই সুযোগ দেওয়ার সুযোগ আছে কিনা। এখানে রাষ্ট্রের ভূমিকার সাথে কি আমরা আমাদের ব্যক্তিগত যে ধরনের ধ্যান ধারণা আছে, রাষ্ট্রের যে ভূমিকা হওয়ার কথা, সেখানে কি আমরা জিনিসগুলো গুলিয়ে ফেলে বিভ্রান্তির শিকার হচ্ছি? যেখানে রাষ্ট্রকে প্রশ্ন করার কথা সেটা প্রশ্ন না করে আমরা মুক্তিযোদ্ধাদেরকে প্রশ্ন করছি। বিষয়টা কি এমন হয়ে দাঁড়াচ্ছে? আচ্ছা, অনেক ধন্যবাদ লোচনা। আনমিউট করবেন নিজেকে। হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে এখন? আচ্ছা, অনেক ধন্যবাদ। জি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আসলে মমিনুলের কথা শুনছিলাম। ওই প্রসঙ্গে হয়তোবা পরে আমি কিছু কথা বলবো। কিন্তু আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন, দেখুন আমি একটা কথা বলি। সেটা হচ্ছে কি, সাতসতী বিপ্লব তার একটা অর্গানাইজেশনের কথা বলছিলেন। খুব চমৎকারভাবে উনি বলছিলেন যে আমরা কোটাটা রাখি, পরে আসে। কিন্তু আমি এখানে একটু বিনয়ের সাথে দ্বিমত করব যে ওখানে যেটা হয় যে অপরচুনিটি রাখা হয় যে আজকে নাই, কেউ কালকে ওটা আসতে পারে। কিন্তু মুক্তিযুদ্ধ তো দেশে একবারই হয়েছে, মানে সেটা তো বারবার হবে না। মানে এই জায়গাটা আমি করছি যে এই জন্য যে সময় মুক্তিযুদ্ধটা হয়েছে সেখানে যারা পার্টিসিপেট করেছে, মুক্তিযোদ্ধা বলতে তো আমরা স্পষ্টভাবে তাকেই বুঝি, সাধারণ জ্ঞাত অনুসারী। কিন্তু মজার ব্যাপার কি জানেন, এই যে মুক্তিযোদ্ধা আপনি কাকে বলবেন, এটা এক এক সরকারের আমলে বাংলাদেশে এক একভাবে ডিফাইন করা হয়েছে। এটা হচ্ছে সবচেয়ে টুইস্টেড ভার্সন। হ্যাঁ, আমি আপনাকে একটা কথা বলি, যেমন মনে করেন যখন আমার কাছে এই লেখাটা আমি পড়ছিলামও, এই লেখাটাতে এরকম ছিল যে আপনার 1998 সালে, মানে আপনি জানেন যে প্রথম যখন মুক্তিযোদ্ধাদের সেক্টর কমান্ডার এটাই করা হয়, তখন তাদের যে সংখ্যাটা ছিল সেক্টর বিলুপ্তির পরে, হ্যাঁ, সেখানে দেখা গেল যে মুক্তিযোদ্ধার সংখ্যা হচ্ছে 70,896 জন। এতে বাকি যে 60,904 জন, এদের সংখ্যাটা কিন্তু খুঁজে পাওয়া যায় না একদম যখন প্রথম করা হয়। তারপর 1998 সালে যখন এই সরকার আসে, তখন সেখানে 1,54,000 মুক্তিযোদ্ধাদের নাম করা হয়, এবং ওই সময়ই একটা যাচাই বাছাই কমিটি হয়, এবং সেখানে একটা লাল বুক নামে একটা বুক আছে, রেড বুক, আপনি জানেন কিনা আমি জানি না, মুক্তিযোদ্ধাদের এটাই হতে গেলে ওই রেড বুকে নাম করা লাগে। অন্যদিকে আবার কি হলো, যখন আপনার আবার আরেক সরকার মাঝখানে ক্ষমতায় ছিল, তারা আবার কি বললো যে যারা কেবলমাত্র সামরিক বা বিভিন্ন বাহিনীর সাথে যুক্ত ছিলেন তারাই হচ্ছে মুক্তিযোদ্ধা। মানে আমরা কিন্তু অনেকটা সময় পার করেছি মুক্তিযোদ্ধা কে, কাদেরকে আপনি মুক্তিযোদ্ধা লোকেট করবেন সেটা নিয়েই কিন্তু আমাদের অনেকটা সময় পার হয়েছে। যারা মুক্তিযুদ্ধের ইতিহাস পাঠ করেন তারা এটা জানেন। সেটা কি স্বাভাবিক না স্নিগ্ধা? সেটা কি স্বাভাবিক না স্নিগ্ধা? এটা অবশ্যই কি স্বাভাবিক স্বাভাবিক, না? অবশ্যই 75 স্বাভাবিক। বঙ্গবন্ধু হত্যার পরে তো আমরা সামরিক শাসনের মধ্যে দিয়ে ছিলাম। সামরিক শাসনের মধ্য দিয়ে আমরা গিয়েছি। আমাদের সামরিক শাসকরা কে তা তো আপনারা জানেন। জিয়াউর রহমান ছিলেন, এরশাদ ছিলেন। তারা কে কোন মুক্তিযুদ্ধ করেছে আপনারা জানেন। আমরা 90 এর গণ অভ্যুত্থানের পরে টিভিতে প্রথম পূর্ব দিগন্তে সূর্য উঠেছে গান শুনতে পেয়েছি আমাদের প্রজন্ম। তো সেই ক্ষেত্রে তো মুক্তিযোদ্ধাদের তালিকা এমন হবে, জামাত, শিবির, রাজাকার, বিএনপি সারাক্ষণ আমাদেরকে শাসন করেছে, ছিল সামরিক শাসন। সেখানে মুক্তিযোদ্ধাদের তালিকা অনবরত টুইস্টেড হবে। একটা দেশে যেখানে বার্থ সার্টিফিকেট নাই, এনআইডি নাই প্রপারলি, সেখানে টুইস্টেড হবে, এটা খুবই স্বাভাবিক। সেই ক্ষেত্রে করণীয় কি? সেটার জন্য কি মুক্তিযোদ্ধারা দায়ী? না, ওইটা তো আমি তো দায়ের প্রসঙ্গতে আসিই নেই। আমি তো বলতে চাচ্ছি যে
আপনি আগের যে গল্পটা বললেন সেই গল্পটা তো খুবই স্বাভাবিক। বারংবার যে মুক্তিযোদ্ধার সংজ্ঞা যে পরিবর্তন হয়, সংখ্যা যে পরিবর্তন হয়, এই পরিবর্তনগুলো করে কি যারা সুযোগ সন্ধানী, যারা যে কোনো সময় যে কোনো মূল্যে, আপনি জানেন এই রাষ্ট্রে বসবাস করে যারা এই রাষ্ট্রকে ওন করে না, এই রাষ্ট্রে খুব শক্তিশালী ভাবে বসবাস করে যারা আজকে যখন মুক্তিযোদ্ধাদের, আপনি যে ছবিটা দেখালেন, মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করার জন্য বা এই রাষ্ট্রের অস্তিত্ব অস্বীকার করার জন্য একটা গ্রুপ সদা সময় সোচ্চার, এবং সেই গ্রুপকে যদি আপনি ভাবেন যে সে একেবারে নাদান বালক, তা তো না, সে অত্যন্ত মাথাচাড়া দানব, একদম মানে আমি একদম স্পষ্ট করে বলছি। এবং তাকে আপনি বলটা দিবেন কিনা, আমার আর্গুমেন্টটা ছিল এটা। গত 15 বছর ধরে তো আপনার স্বাধীনতার সপক্ষের যে দল সে তো ক্ষমতায়, তাহলে গত 15 বছরে কেন আমরা ফিক্স করতে পারলাম না যে এইটা হচ্ছে সংখ্যা? এটা ছিল আমার মূল আর্গুমেন্ট। আপনার সংখ্যাটা একবার বাড়ছে একবার কমছে, আপনি সনদ দিচ্ছেন একটা, ভাতা দিচ্ছেন এর সংখ্যা, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের গল্প এটা, সনদ হিসেবে একরকম, ভাতা হিসেবে আরেক রকম। এই যে আপনার এই যে নানা কিছু জটিলতা, এটাও তার একটা বাস্তবতা। এবং এই জটিলতা সুবিধা ভোগ করে কে? সুবিধা ভোগ করে সেই দানব, সুবিধা ভোগ করে যে আপনার বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্ব স্বীকার করে না, এবং সেটিকে ক্যাপিটালাইজ করে সাধারণ মানুষকে উস্কানো হয়। আমি সেই রাজনীতি সম্পর্কে সচেতন হতে বলেছি যে আজকে আপনি কোনোভাবেই এই যে বাংলাদেশে যে আপনি তো অস্বীকার করতে পারবেন না যে এখন এই মুহূর্তে ছাত্রছাত্রীদের মাথার মধ্যে গণজোয়ার, ছাত্রছাত্রীরা যারা ছাত্রছাত্রী এরাই কিন্তু আপনার তরুণ নেক্সট প্রজন্মের ভবিষ্যৎ। এখন এই ছাত্রছাত্রীকে তো আপনি বাইনারি অপোজিশনে এনে দাঁড় করিয়ে দিলেন, কি মুক্তিযোদ্ধার কোটা বনাম আমরা। এটা কি সত্য না? এটা কি সত্য না? কিন্তু এই বনামটা কি হওয়ার কথা ছিল কিনা? এই বনামটা তৈরি করার সুযোগটা কোত্থেকে আসলো? আমি হচ্ছে সেই কথাটা বলেছি, এই বনামটা হওয়ার সুযোগ তৈরি হয় কারণ আমি দৃঢ়তার সাথে বলতে চাই যে এই যে গ্রুপ অফ পিপুলের আপনি কখন কাকে কোটা দিচ্ছেন, কাকে আপনি একদম একটা শব্দ ব্যবহার করি, আপনার তোষামতকারীকে আপনি যখন সুবিধা দিচ্ছেন, আপনি যে কোনো একটা ইস্যুতে চলে গেলে আপনি বললেন লেখাপড়া করার কোনো দরকার নেই, আমি ব্যবস্থা করে দিব। অনেক গুরুত্বপূর্ণ লোক এই ধরনের কথা বলে দিয়েছেন, উনি মারা গেছেন। তো এরকম তো অনেক এভিডেন্স তো আপনার কাছে আছে। তো এইগুলো যখন ঘটে তখন তার সুবিধাটা কে ভোগ করে? তার সুবিধা ভোগ করে হচ্ছে যারা বাংলাদেশ রাষ্ট্রকে অস্বীকার করতে জানে। আপনি যদি ভাবেন যে বাংলাদেশ রাষ্ট্রে সবাই বাংলাদেশকে ভালোবাসে, আমি খুব দুঃখ নিয়ে বললাম বাস্তবতা কিন্তু এটা না, বাস্তবতা এটা না। এই যে কিছুক্ষণ আগে ৭০০ বিপ্লব বললো যে উনি পাকিস্তানের কথা, ৭০০ বিপ্লব তো পাকিস্তানের উদাহরণ দিত, আমি তোকে ওর উদাহরণ করি, ওটা তো দেশের জাত মনে করি না, ওর তো কোনো উদাহরণই আমি দিব না। উনি দিলেন কেন? আমি উইথ ডিউ রেসপেক্ট ওই উদাহরণ আমি নিবই না। আমি দিয়েছি কারণ লোচন আমার কাছে জানতে চেয়েছিল যে রনি পাকিস্তান যেতে চায় সেটার কারণে। আমি বুঝতে পেরেছি, কিন্তু ওকে তো আমি বলছি যে সে কখনো আমার জন্য রাষ্ট্র হিসেবে আমি তাকে করতে আগ্রহী না, তার কোনো উদাহরণ নিতে আমি আগ্রহী না, এটা আমার ব্যক্তিগত অবস্থান। কিন্তু আমি যে কথাটা বলতে চেয়েছি যে এই যে গ্রুপটা, এই চক্রটা, তারা তো সচেতন ভাবে আজকে আপনার ওই অস্তিত্বের সাথে আপনাকে অস্তিত্বে বনাম বানিয়ে দিয়েছে। একটু 5 মিনিটের জন্য লোচনা বা মনে করে দেখেন তো, যেই শাহবাগে আজকে থেকে 10 বছর আগে, 22 বছর 12 বছর আগে গণজাগরণের আন্দোলন হয়েছে, সেই শাহবাগে যখন কারারইল হোকাপাটেরি হয়, সেই শাহবাগ আজকে কিসের আন্দোলন করে? সেখানে কিসের আন্দোলন হচ্ছে? এটি খুব দূরদর্শী মাথা খাটিয়ে আপনি যদি আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের 2-1 জনের প্রোফাইল দেখেন, হ্যাঁ, যেমন নাহিদ ইসলাম, সে বিরাট নেতা হয়ে গেছে, তাকে নিয়ে বিরাট আলোচনা চলতেছে। নাহিদ ইসলাম বিকাশ নুরার পার্টি থেকে সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করছিল ডাকসু নির্বাচনের ডাকসু ইলেকশনের সময় ভিপি নুরা একটু বলি, বিকাশ নুরা। তো নাহিদ বলেন আপনি বলেন। তারপরে যখন বিকাশ নুরের দল ভেঙে গেল,
তারা 21 জন বের হয়ে আসছে। বের হয়ে আসার পরে তারা গণশক্তি নামে একটা পার্টি করেছে, সেখানে নাহিদ, তারপরে চিটাগং একটা ছেলে নেতৃত্ব দিচ্ছে, সে নিজেই কোটাতে ঢুকেছে চিটাগং ইউনিভার্সিটিতে। আরেকটা বাচ্চা দেখলাম, তার দুলাভাই এবং বোন দুজনেই কোটাতে বিসিএস ক্যাডার, মানে সে এক সাংঘাতিক অবস্থা। ঠিক আছে, এখন বিষয়টা কোটা থাকা না থাকা এটা একটা দীর্ঘ আলোচনার বিষয় কিন্তু না। কোটা অবশ্যই থাকতে হবে, সেটা সহনীয় পর্যায়ে থাকতে হবে। এই জিনিসটাকে হাইলাইট না করে অনবরত মুক্তিযোদ্ধাদের কারণে আমাদের সকল সকল মেধা শেষ হয়ে যাচ্ছে। মাত্র 8% বিভিন্ন কোটা নিয়ে না এখানে একটু যোগ 39তম করতে বিসিএস চাই পর্যন্ত লোচন, 8% লোক নিয়োগ হয়েছে বিভিন্ন কোটা দিয়ে। জি প্লিজ আপা। না, এখানে একটু যোগ করতে চাই, মানে একটু পারসেপশনের সমস্যা আছে, মানে আমাদের না, মানে যারা আন্দোলন করছে শুনে মনে হয় যে এসটি ইমামকে কোথাও বলে দিবে না সাথে সাথে বিশেষ মানে চাকরি হয়ে যাবে। জিনিসটা এত সোজা না, দেয়ার ইজ এ সার্টেন প্রসেস, যেটা আমি আমার লেখায় লিখেছি, আপনারা দেখেছেন। আপনারা মানে এই যে প্রিলিমিনারি পরীক্ষা থেকে আমরা 43তম বিশেষ আমি একটা উদাহরণ দিয়েছি, যারা ফাইনালি রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা সেই প্রিলিমিনারি সংখ্যা 3.6% অনলি। যারা কিনা 3.6% এসে দাঁড়িয়েছেন তারা কোনোভাবেই অযোগ্য না কেউই। সেখানে এসে কিন্তু কোটা হিসাব হচ্ছে। কোটা কোথায় হিসাব হয়? এসটি ইমাম কেন, শেখ হাসিনা স্বয়ং যদি বলেন, আমি গ্যারান্টি দিচ্ছি, শেখ হাসিনা স্বয়ং যদি বলেন আমি তোমাদেরকে সরকারি চাকরিতে ঢুকাই দিব, সম্ভব না। দেয়ার ইজ এ প্রসেস। মনে হচ্ছে যে মুক্তিযোদ্ধার পরিবারের ছেলে মেয়েরা সার্টিফিকেট নিয়ে আসছে আর চাকরি হয়ে যাচ্ছে, আসছে আর চাকরি হয়ে যাচ্ছে। ব্যাপারটা তো এরকম না। তারা একটা প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার ভিতর দিয়ে এসে তারপর একটা বলি। আর একটা যেটা হচ্ছে যে আমরা যদি সত্যি মানবিক হইতাম, আমরা যদি সত্যি আমার দেশের জন্য ভাবতাম, তাহলে এই যে আমাদের ছোট্ট ভাইটা যে গল্পগুলো বললো, সেই জন্য এই যে গঙ্গা কয়জন আজ পর্যন্ত একটা শব্দ উচ্চারণ করেছে, শাহবাগে গিয়ে দাঁড়িয়েছে। স্বার্থবাদিতা রেসিজমের একটা সীমা থাকে কিন্তু, মানে বুঝতে হবে। এবং আরেকটা জিনিস আছে, মানুষ মনে করে যে আওয়ামী লীগের বিরোধিতা করতে হলে আমার মুক্তিযুদ্ধের বিরোধিতা করতে হবে। আমরা দিয়ে দিছি, মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের কেনা সম্পত্তি না তো। মানুষ মনে করে সরকারের বিরোধিতা করতে হলে আমার মুক্তিযুদ্ধের বিরোধিতা করতে হবে, মানে কোথায় নিয়ে দাঁড় করাইছে। যারা কোনো দল করে না, মতের না, কিছু না, শুধু দেশটাকে ভালোবাসে, শুধু মুক্তিযুদ্ধকে সম্মান করে, তারা তাহলে কোথায় যাবে? মানে একটা 2013 আন্দোলনের পরে একজন লিখেছিল, আমারই বন্ধু স্থানীয়, যে এতদিন পরে জয় বাংলা শব্দটা আওয়ামী লীগের কাছ থেকে ছিনিয়ে আনতে পারলাম। কিন্তু তোরে কে নিষেধ করছিল? তুই বলতি? মানে ন্যারেটিভ গুলো আমরা এমন ভাবে দেই, ন্যারেটিভ গুলো আমরা এমন ভাবে দেই যে এগুলো একটা মিসগাইড করে আমাদের বাচ্চাদেরকে। এবং আমরা জানি 75-এর পরে কতটা সিস্টেমেটিক্যালি ইতিহাসকে বিকৃত করা হয়েছে, কতটা সিস্টেমেটিক্যালি নথিপত্র নষ্ট করা হয়েছে, কতটা সিস্টেমেটিক্যালি এখনো করা হয়। আমরা জানি সড়ক বিরোধী আন্দোলনের সময় আমার লেখা আছে, এটা নিয়ে আমি ভয়ঙ্কর রকম বিপদেও পড়েছিলাম। উদ্দেশ্য প্রণোদিত ভাবে ম্যানিপুলেশন করে ভিডিও ফুটেজ বানানো হয়েছে, যেখানে মূল জায়গাটা মুছে দিয়ে মেজর জিয়ার আসলে নিজের গলা বসিয়ে, আপনার নাম বলবো না এখন, চাইলে আমি বলতেও পারি, না বলাটাই হয়তো ঠিক হবে, এগুলা ছেড়ে দিয়ে উনি বিরাট মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি সেজেছেন। হ্যাঁ, সবাই বলেছে উনার মতন মানুষ মুক্তিযুদ্ধের উপর এত বড় ডকুমেন্টারি বেরিয়েছে, তার বিরুদ্ধে সরকার এত এত এত। উনি কি করেছেন এই কথাটা এই জেনারেশন জানেই না, এবং চোখে আঙুল দিয়ে দেখাই দিলেও মানে দেখতে চায় না, কারণ মাথাটা এমন ভাবে ম্যানিপুলেট করা। বিশ্বাস করে না, বিশ্বাস করে না, বিশ্বাস করে না। সে যে দৃক যে আপা মুক্তিযুদ্ধের প্রত্যেকটা ছবির কপিরাইট নিয়ে বসে আছে। দৃক কি ছবি তুলছে মুক্তিযুদ্ধের সময়? কোন ছবি নামানো যায় না, $55 $60 ছাড়া কোনো ছবি নামানো যায় না। দৃকের এই যে ব্যবসা, এই যে ব্যবসা, দৃক কপিরাইট নিয়ে বসে আছে। আমি বলি বিরাট শত শত পোলাপানের মাথা খেয়ে বসে আছে। শহীদুল ইসলামের বিভিন্ন দেশে গিয়ে আমার কাছে ভিডিও আছে, আমি চাই তোমাকে, আলমের, সে বিভিন্ন দেশে গিয়ে তার খুব ভালো বক্তা অফকোর্স, বলছেন উনি যে ইংলিশে বলতে পারে, ইংলিশে তো
ইংলিশে তো আপনি যে কথা বলবেন সেটাই সত্যি বাঙালির কাছে, সে আবার ইংলিশে কথা বলতে পারে। না না, সে বলছে এটা হচ্ছে রাজাকারদের বিরাট ছবি বিষয়, দেখে সে ইংলিশে একটা কথা বলতে, মুক্তিযুদ্ধের পরে ইংলিশে কথা রাজাকারদের বলতে সাথে পারে। এক ধরনের কিছু রাজাকারকে তো ইয়া করা হয়েছে। আমি সরি যে আমার তো সেখানে দেখে উনি বলছেন যে অলিভ অলিভ তারা চিল্লাচ্ছে। নাকি, হ্যাঁ একটু প্লিজ, তারা নাকি রাজাকাররা নাকি রিয়েল সাফারার, মানে তাদের বিরুদ্ধে নাকি মূল মানে মানবতা বিরোধী, মানবতা বিরোধী ইয়া হয়েছে, মানে কি বলে কাজ হয়েছে। আর কাজ হয়েছে। হ্যাঁ, আর মুক্তিযোদ্ধারা নাকি মানে আসল হচ্ছে ক্রিমিনাল। তাহলে এইটা হচ্ছে আমাদের দেশের সিভিল সোসাইটি, যাদেরকে মানুষ পূজা করে, ভক্তি করে, ফলো করে, এবং সেইটা নিয়ে আমরা ন্যারেটিভ সাজাই, আমরা পতাকা পাড়াই, কারো গায়ে লাগে না, আমরা কুকুরের গলায় বেঁধে দেই, কারো গায়ে লাগে না, কিচ্ছু আমরা বুঝতে চাই না, কিচ্ছু আমরা জানি না। আমরা টকশোতে বসে জোর গলায় বলি নাতি নাতনি কি দিছি আমরা, 52 বছর মুক্তিযোদ্ধা পরিবারদেরকে আমরা কি দিছি, হিসাব দিতে পারবেন আপনারা? কোনো হিসাব দিতে পারবেন না। এখানে দেখেন আলতাফ মাহমুদের মেয়ে কমেন্ট করেছে আপা, দেখেন মুক্তিযোদ্ধা ভাতা আছে, শহীদ বুদ্ধিজীবী ভাতা নেই, এটা নিয়ে কেউ কথা বলে না, সবাই তাচ্ছিল্য করে বলে আমরা রাষ্ট্রের সর্বোচ্চ সুবিধা পাই। অবস্থা কিন্তু দেখেন, আমরা কিন্তু এরকম অনেক শহীদ বুদ্ধিজীবী পরিবার চিনি, তাদের অবস্থা জানি। শাহুন মাহমুদের জীবনের কাহিনী কেউ জানে? বলি যে আমরা কি দিয়েছি তাদের। বাবা বেঁচে থাকতো সে কিভাবে মানুষ হইতো, আর তার বাবা ছিলেন না দেখে তিনি কিসের ভিতর দিয়ে গেছেন এই গল্প কেউ জানে না। মানুষ বলবে কই শাহুন মাহমুদ তো কৃষি কাজ করে না, শাহুন মাহমুদ লাঠি ঢালে না, শাহুন মাহমুদ ট্রান্সজেন্ডার না, শাহুন মাহমুদকে কেন দিতে হবে? আমরা জানি না, আমরা কখনো জানার চেষ্টা করি নাই এই পরিবারগুলোর ভিতর দিয়ে কি গেছে, কি ট্রমার ভিতর দিয়ে পরিবারগুলো গেছে, আমরা কেউ জানার চেষ্টা করি না। আমি বলতে চাই, বারবার বলতে চাই, মুক্তিযুদ্ধকে অসম্মান করা চলবে না। বাংলাদেশে দাঁড়িয়ে, বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ পরিবার অসম্মান করা চলবে না। কেউ যদি ভুয়া সনদ নেয় সেটার দায় প্রকৃত মুক্তিযোদ্ধা নিবে না, সেটা সরকারের দায়, সরকার মিটাবে সেটা, মুক্তিযোদ্ধা পরিবার নিবে না। কেউ যদি মানে অন্যায়ভাবে সেই সার্টিফিকেট ব্যবহার করে সেইটার দায় প্রকৃত মুক্তিযোদ্ধারা নিবে না। তাদেরকে এইভাবে প্রতিপক্ষ করা যাবে না। এটা বাংলাদেশ, এবং এই মানুষগুলোর আত্মত্যাগের উপরে দাঁড়ায় আজকে আমরা গলাবাজি করি। আজকে আমরা শাহবাগে দাঁড়ায় আছি এই মানুষগুলোর উপর দাঁড়াই, কিন্তু আজকে আমরা দুর্নীতি করি বা না করি, ভালো করি বা মন্দ করি, যাই করি না কেন, এই মানুষগুলোর ত্যাগের উপরে দাঁড়াই করি, এই পরিবারগুলো সাফারিংস এর উপরে দাঁড়াই করি। হ্যাঁ, মুক্তিযুদ্ধ একবারই হয়েছে জীবনে, একবারই হয়েছে, বারবার হবে না, কিন্তু একবারে এই মানুষগুলোর জন্য আমরা কিচ্ছু করি নাই। লোচন, তুমি ইতিহাস ঘেটে দেখো, তুমি পরিসংখ্যান দেখো, গবেষণা দেখো, খালি মুখে বললে তো হবে না। 72 সাল থেকে কোটা ইন্ট্রোডিউস করেছিলেন বঙ্গবন্ধু, সেটা কি ইমপ্লিমেন্ট হয়েছে? বাকশালের মতন গল্প এটা, বাকশালকে ইমপ্লিমেন্ট হয়েছিল? কেউ জানি না, আমরা খালি মুখে 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 কথা বলি। ওই যে কামাল কি ওনার সন্তান যে কামালকে যেমন আমরা ব্যাংক ডাকাত বানাই দিই, কারণ আমরা ইতিহাস জানতে চাই না, আমরা সত্য জানতে চাই না। আমার ভাই কথা একটাই, কোটা সংস্কার হোক, আরো হোক, যেমন খুশি হোক, কোনো আমার অসুবিধা নাই, কিন্তু মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরিবারদেরকে অসম্মান করা যাবে না, তাদেরকে প্রতিপক্ষ বানানো যাবে না। আমি যাদের ত্যাগ ছাড়া আমার অস্তিত্ব দাঁড়ায় না, তাদেরকে আমি কিভাবে মানে বাজে কথা বলি, অসম্মান করি, নোংরা শব্দ বলি? দিস ইজ নট ডান। মানে এটা তো আমার মায়ের মতন, আমি তো আমার মায়ের কাছ থেকে এসেছি, তাই না? আমি আমার মাকে কিভাবে নোংরা কথা বলি? দিস ইজ নট ডান। এটা হবে না, অন্য অনেক কিছু হবে। এবং আমার দেশে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, এখানে বলবো, আচ্ছা আমি শেষ করি। আমার দেশে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, তারা কিভাবে আছে সেই বাস্তবতা যদি আমরা না বুঝতে পারি, তাহলে আমাদের কোনো মানবিকতাই নাই, আমাদের কোনো মানে মানুষ হিসেবে আমরা অযোগ্য। নারী শ্রম শক্তিতে নারীর ভাগ কত, সরকারি চাকরিতে নারীর ভাগ কত, নারী কেন পিছানো, এটা যদি আমি বুঝতে না পারি, তাহলে আমার কথা বলার কোনো অধিকার নাই।
আমার দেশের এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠী কিভাবে থাকে, তারা কি ভাষায় জীবনযাপন করে, আমরা কি ভাষা শিক্ষা ব্যবস্থা চালাই, তার লিঙ্গুইস্টিক ব্যারিয়ার আছে, সেখানে আমরা স্যাটেলাইট দিয়ে রাখছি, এটা তো আরেকটা রাজনৈতিক বিতর্ক হবে। তাদের জীবনযাপন আমরা জানি না। আজকে অনেকের কমেন্টে তো দেখলাম যে একজন লিখেছে যে মানে দেওয়া যেতে পারে, মানে দয়া দেওয়া যেতে পারে, তখন আরেকজন বলছে যে কেন দিবে, পাহাড়িরা কি প্রতিবন্ধী? মানে কি পরিমাণ, মানে আমি গালি দিতে চাই না, কিন্তু আমি প্রকৃত শিক্ষার অভাব থাকলে, প্রকৃত আন্ডারস্ট্যান্ডিং এর অভাব থাকলে এবং মানবিকতার বোধের অভাব থাকলে মানুষজন আমরা সোশ্যাল মিডিয়ায় বসে এই ধরনের কথা বলতে পারি। আর আমি যখন মুক্তিযুদ্ধের কথা বলি তখন আমাকে ট্যাগ লাগাই দেওয়া হয়, দিস ইজ অ্যানাদার মানে ড্যামেজিং পার্ট। আমি ভাই এভাবেই বড় হয়েছি, আমি রক্তের মানে বিন্দুতে বিন্দুতে মুক্তিযুদ্ধ নিয়ে বড় হয়েছি। এখান থেকে আমাকে বের করা সম্ভব না। এই রাষ্ট্র থেকে আমি কোনো সুবিধা নেই নাই, কোনোদিন নিতেও চাই না। আমি মনে করি আমি যথেষ্ট যোগ্য, আমার যোগ্যতা দিয়ে চলতে পারি, কিন্তু আমি সুবিধা নিব না বলে আমি সেটা নিয়ে কথাও বলবো না, সেটাও আমার হয় না আর কি, হবে না। এইটুকু। স্নিগ্ধা, আমাদের প্রোগ্রাম প্রায় 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে। আমি আপনার কাছে একটা কোশ্চেন করব। আমি এই যে আপনি আপনি বলতে বলতে আপনি তুমি অসহ্য হয়ে গেছে। যাই হোক, একটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে একজন নারী দেখলাম বক্তব্য দিচ্ছে, আমি বক্তব্যটা দেখিয়েছি মাঝখানে। আমি নারী, তাও আমি নারী কোটা চাই না, ঠিক আছে? সে বলতেছে আন্দোলনের ভিতরে সে নারী কোটা চায় না। নারীদের অংশগ্রহণ কতটুকু? সরকারি চাকরিতে নারীদের অংশগ্রহণ কতটুকু, এবং 2018-তে সকল কোটা বাতিল হওয়ার পরে নারীদের অংশগ্রহণ কতটুকু কমেছে বা বেড়েছে? আপনি শুনতে পাচ্ছেন স্নিগ্ধা? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, কিন্তু কেটে কেটে শুনতে পাচ্ছি। কথা শুনতে পাচ্ছেন? আমাকে শোনা যাচ্ছে তো? আচ্ছা, আপনাকে আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনার কাছে আমার স্নিগ্ধা, আমার প্রশ্ন ছিল যে একজন নারী বলেছেন যে তিনি নারী, তবুও নারী কোটা চান না। 2018-তে নারী কোটা এবং অন্যান্য কোটা বাতিল হওয়ার পরে যে বিসিএস হয়েছে, সেখানে নারীর অংশগ্রহণ কতটুকু, সেটা কি বেড়েছে বা কমেছে? নারী কি সে পর্যায়ে চলে গেছে যে তার জন্য আর কোটা রাখা দরকার নাই? আমি আপনার নারী সত্তার অন্বেষণে বইটা পড়ছিলাম, তাদের সত্তা কি এমন পর্যায়ে পৌঁছে গেছে যে তাদের জন্য আর কোনো কোটার প্রয়োজন নেই? আচ্ছা, না দেখেন, আমি একটা ছোট কথা বলি। আপনি যখন বললেন ওই যে অনেক সময় থাকে কি যে পোশাক নিয়ে যখন কোন একটা ইসেতে আমি একটা পোস্ট দিয়েছিলাম, ওই যে যখন আপনার আমাদের পাশের দেশ হচ্ছে মঙ্গল গ্রহে গেছে, আবার আরেক গ্রুপ, তো ওইখানে আমি একটা সার্কাজম করে একটা পোস্ট দিয়েছিলাম। পোস্টটা দিয়েছিলাম এরকম যে একদিকে হচ্ছে তারা মঙ্গল গ্রহে যাচ্ছে, আর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নারী গ্রুপ আছে যারা বায়োমেট্রিক করবে দেখে আন্দোলন করছে। তো আমার পোস্টটা ছিল এরকম যে উভয় জাতি হচ্ছে বিজ্ঞানের প্রতি অনুগত, মানে দুজনই বিজ্ঞানের প্রতি অনুগত, দুজনই বিজ্ঞান ব্যবহার করতে চায়, কিন্তু ডিফারেন্ট ওয়েতে। তো ওইটা নিয়ে যে কোনো একজন এসে কমেন্ট করেছিল এরকম যে যার যে পোশাক ইচ্ছা সে পোশাক পরবে, সেটি নিয়ে কারো কিছু বলার নাই। পোশাক তো কোনো রাজনীতিই নাই, এটা কোনো বিষয় না, ব্যক্তিগত বিষয়। তো আমি খুব স্পষ্ট করে একটা কথা বলতে চাই। দেখুন, আমি যে পোশাক পরি, একজন যে শাড়ি পরে সেও খুব রাজনৈতিক মাথা রেখে শাড়ি পরে। যে এই আপনি লোচন যেভাবে আছেন, শাশ্বতী বিপ্লব যেভাবে আছে, আমি যেভাবে আছি, আমিও রাজনৈতিক মাথা রেখে এই পোশাকে আছি। আবার যিনি মনে করছেন অনেক নিজেকে পর্দানশীল ভাবছেন, তিনিও একটা রাজনৈতিক দর্শন বা ধর্মীয় দর্শন যেটাই বলেন না কেন সেটা মাথায় রেখেই পোশাকটা পরছেন। অর্থাৎ পোশাক অরাজনৈতিক এমন কোনো বক্তব্য নাই। আরেকটা কথা আমি ক্লাসে খুব বেশি বলি যে হয় কি কোনো মিছিলে কোড অ্যান্ড কোড শব্দটা ব্যবহার করছি, কোড অ্যান্ড কোড অবলা নারী জাতিকে সামনে রাখা হয় এই জন্য না যে তারা খুব নারী এম্পাওয়ারমেন্টে বিশ্বাস করে, এই জন্য রাখা হয় যে গুলিটা যখন বা এই যদি দেয়া হবে তখন তাদের সামনে থাকবে আর ওরা পেছন থেকে পালিয়ে যাবে। তো আপনি যখন আমাকে বললেন যে এই যে কোনো আন্দোলনে এরকম কতগুলো, দুঃখ নিয়েই বলছি কথাটা, নারীকে রাখা হয়, যে আমি কিন্তু প্রথমেই বলেছি যে এখানে যদি আপনি সত্যি মেধার আন্দোলন হতো তাহলে তো আপনি আপনার মাথাটা খাটাতেন, মানে নারী কোটার গল্পটা যদি হতো আপনি তো মাথাটা কাটাতেন। বাংলাদেশ চাইল্ড ম্যারেজে দুনিয়াতে 2য় অবস্থান করে, এটা বাংলাদেশের ডেটা। বাংলাদেশ
চাইল্ড ম্যারেজে দুনিয়াতে দ্বিতীয় অবস্থান করে। বাংলাদেশ রাষ্ট্রে জুডিশিয়াল থেকে রায় হয় ধর্ষণের শিকার নারীর সাথে, মানে যে ধর্ষণের শিকার নারী তার সাথে ধর্ষকের বিয়ে, এটা রায় হয়, রায়, কোর্ট রায় দেয়। এবং সেটা নিয়ে খুব মানে বড় গলা করে বলেও যে দারুণ রায় দিয়েছি আমরা। খুব ভালো, কত ভালো রায় হয়েছে, খুব আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখানেই শেষ না, বাংলাদেশ রাষ্ট্রে আপনার বলা হয় যে বিয়ে করার জন্য মেয়েদের বয়স হচ্ছে 18, ছেলেদের 21, তাই তো? এবং সেখানেও আবার বলা হয় যে আপনার বিশেষ পরিস্থিতিতে 13-14 হতে পারে। এই বিশেষ পরিস্থিতিটা আপনি নিজেরা বুঝে নেন, এটা বাংলাদেশ রাষ্ট্রের গল্প, এটা তার আইন। 21 বছর বয়স্ক পুরুষ আর 18 বছর বয়স্ক নারী, ঠিক আছে, তারা বিবাহ কেন? পুরুষ 18 বছরে কি নাবালক থাকে? পুরুষকে 18 বছর বয়সে নাবালক থাকে, ওখানে পুরুষকে 21, মেয়েদেরকে 18 দিয়ে রাখছেন কেন? তো এই যে গল্পগুলো এই জন্য বললাম, যখন বলা হয় যে নারী কোটা নারীর প্রয়োজন নাই, এ সকল নারীদের আমি শুধু একটা কথাই বলবো, পিতৃতন্ত্র বা প্যাট্রিয়ার্কাল থটস চিরকাল নারীকে ওয়েপেনাইজ করেছে। এবং এই যে আজকে যে পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, সেই পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এও নারীকে ওয়েপেনাইজ করার জন্য তার মাথাটাকে এইভাবে যদি দেওয়া হয়, কারণ আমি 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 স্পষ্ট করে মনে করি, আমি একটা কথা বলতে চাই, আমি এই কথাটা হয়তো বা পছন্দ হবে না, কিন্তু তারপর আমি একটা কথা বলি, সংসদে যে সংরক্ষিত মহিলা আসন থাকে, ওইখানে যারা যান তারা কেউ নারী বিষয়ক খুব মানে কথা বলেন আমি শুনি নাই, মানে নারীদের অধিকার, নারী নিয়ে কথা বলেন, আমি এরকম কথাবার্তা কখনো শুনি নাই। আবার শব্দটা কি? সংরক্ষিত মহিলা আসন। সংরক্ষিত মহিলা আসনে এমন মানুষের নমিনেশন পায়, তারা তাদের আসলে হয়তো বা কোটার দরকার হয় না, আমি ঠিক জানি না, কিন্তু এমন মানুষ আছে, এমন অনেক মানুষ আছে যার আসলে এই কোটাটা প্রয়োজন। আপনি কোনো গার্মেন্টস শ্রমিক মনে করেন, গ্রামের গার্মেন্টস শ্রমিকের যে নারী নেত্রী, তাদেরকে কখনো সংসদের সংরক্ষিত মহিলা আসনে আমরা দেখতে পেয়েছি? ওই যে আদিবাসী নারী, তাদের নারী নেত্রীকে কি আমরা সংসদের মহিলা আসনে দেখতে পেয়েছি? আমরা নারী নেত্রীদের, যারা আমরা নারীবাদী অ্যাক্টিভিস্টের সাথে যুক্ত আছি, অ্যাক্টিভিজমের সাথে যুক্ত আছি, তাদের কি কখনো আমরা সংসদে দেখতে পেয়েছি? পারি নাই। নাম দিয়ে তো রাখছেন সংসদে সংরক্ষিত মহিলা আসন, কারা থাকে সেখানে? কারা থাকে সেখানে? নিজেরাই যদি একটু করেন তাহলে নিজেরাই দেখতে পাবেন। তো নারী কোটা দরকার নাই, এই কথাটা যখন আপনি বলছেন আমার দুঃখ লাগলো, কারণ হচ্ছে ওই যে বুলি শিখায় দেওয়া নারী, আপনাকে যে শিখিয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ, আপনাকে বলা হচ্ছে যা আতা গাছে তোতা পাখি, আমিও আতা গাছে তোতা পাখি বলছি। তোতা পাখি কেন খালি গাছেই বসে থাকে সেটা আর আমরা চিন্তা করি না, তোতা পাখির যে আরো কাজ আছে সেটা আমি কোনো চিন্তা করি না। সংরক্ষিত মহিলা আসনে আপনি নারী কোটা রেখেছেন, এরকম আপনার মুক্তিযুদ্ধদের কোটা কথা শাশ্বতী বিপ্লব বলেছে। মমিনুলের কথা আমি একটু বলতে চাই, মমিনুলদের গল্পটা কে বলবে? শাশ্বতী বিপ্লব খুব চমৎকার একটা কথা বলেছেন যে শাহবাগে কখনো মমিনুলদের জন্য মানুষজন যেয়ে বসে নাই, শাহবাগে কখনো আদিবাসীদের জন্য মানুষজন যেয়ে বসে নাই, শাহবাগে কখনো আপনার এই যে এখন ঠিক এই মুহূর্তে হরিজন যে পট্টি আছে, আমরা যাদের হরিজন বলি, তাদের ইসেতে ভেঙে দেওয়া হয়েছে, ম্যাথর কলোনি থেকে আছে, গত মাসেও আমি সেখান থেকে আসছি, ওই শাহবাগ থেকে। হ্যাঁ, এই সকল মেধাবীরা তারা কখনো সেখানে থাকেন না, তাদেরকে কখনো আপনি সেখানে খুঁজে পাবেন না। তাদের মেধা শুধুমাত্র নিজের স্বার্থের জন্য মেধা, দেশের চেয়ে দল বড়, নিজের চেয়ে যে দেশ বড়, এই কোথায় 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 তারা? আমি তো বাংলাদেশের আন্দোলনকারীদেরকে বোকা বলি, সত্যি কথা, যে কয়জন থাকে তারা বোকা। কেন বোকা জানেন? কারণ তারা আবেগী। তারা তাদের জন্য এখন কোটা দাবি করুক, আমরা তো সারা বছর আন্দোলন করি, সারা বছর রাস্তায় পাওয়া যায় আপনাদেরকে। আপনারা কি পাইছেন? শাশ্বতী বিপ্লব কি পাইছেন? কিশোর আলোচন তো দেশ ছেড়ে চলে গেছেন, কি পাইছেন আপনারা? আপনারা কি মেধাবী নাকি? মেধাবী তো বিসিএস পরীক্ষা দিলে হবে, মেধাবী তো চাকরি দিলে তখন না মেধাবী। শাশ্বতী বিপ্লব বলে আমার দরকার নাই, দেখছেন কত বোকা, বলে কি আমার দরকার নাই। কোথায়? আপনি যে একটা দেশের জন্য ভাবেন, অনুভব করেন, তারা কি রিওয়ার্ডেড হয়েছে? তারা কি রিওয়ার্ডেড হয়েছে কখনো? আজকে গণজাগরণ মঞ্চ যখন হওয়ার পরে ব্লগারদেরকে মারা হয় নাই, দেশ ছাড়তে বাধ্য হয় নাই, আন্দোলন বিক্রি হয়ে যায় নাই, সুবিধা নেয় নাই। সবাই তো সবসময় সুবিধা
রাজনীতি করে। কোটার কথা কাকে ভাবে? মমিনুলের কথা কয়জন ভাববে? ও বলতেছে দেখেন আমি মমিনুলের কোটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, তাকে 1% কেন, তাকে 10% কোটা দেওয়া উচিত আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি। শুধু তা না, আমাদের যে কোরআন কোড, যাদেরকে আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এই যে আমি হরিজনদের কথা বললাম, তাদেরও কোটা 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 থাকার কথা। এরকম সমাজে নানা অনগ্রসর লোক আছে, বেদেরা আছে, অনেকে আছে। কিন্তু আমার একটা কথা আছে, আমি এদিকে মমিনুলদের কোটা দিব, আমার শিক্ষা পদ্ধতিতে কোনো গ্রেলিং সিস্টেম থাকবে না, আমার স্কুলগুলোতে যাওয়ার জন্য হুইল চেয়ার নিয়ে যাওয়ার জন্য কোনো সিস্টেম থাকবে না। আমি কিন্তু মহা উন্নয়ন করতেছি, আমি পড়াশোনা করাবো, আমি কম্পালসারি সাইন ল্যাঙ্গুয়েজ শেখাবো না, আমি মহা উন্নয়ন করতেছি। এগুলোর জন্য কথা বলা হয় না কেন? কে বলে এগুলোর জন্য কথা? মেধাবীদের বলতে শুনেন না কেন? এত বিশাল মেধাবীরা তো বসে আছে, তারা বলে না কেন কখনো এগুলো নিয়ে? কাজে আলাপটা হচ্ছে আপনার নারী কোটার দরকার নাই, ইসের কোটার দরকার নাই, কোটার যে দরকার আছে, কোটা যে থাকে, কার যে দরকার আছে, কতটুকু দরকার আছে, সেইটা ডিসিশন মেকার কারা হবে, সেটা ডিসিশনটা কে নিবে? আন্দোলন করে আপনি ডিসিশন নিবেন কত পার্সেন্ট কোটা রাখবো আমি কার জন্য, সেটাকে আন্দোলন করে ডিসিশন নিবেন? সেই ডিসিশন তো আপনি হয় সংসদে নিবেন, আর না হলে আপনি বিচার বিভাগ নিবে। হয়েছে কখনো সংসদে এরকম আলোচনা যে কত পার্সেন্ট আমি রাখবো, কাদেরকে আমি মনে করি, কারা মনে করে? আর আপনার সাংসদ কারা? কিছু মনে করবেন না, আমি একটা কথা বলতেই চাই যে এই যে অবস্থা, যে আমার কাছে সমকালের একটা রিপোর্ট আছে, দুদকের মামলা হচ্ছে সমকালে, 7 ভুয়া সন্তানের 7 জন পেয়েছে কোটায় চাকরি। তারা আমার নিজের সন্তানের চেয়ে কোনো অংশে কম নয়, মানুষ করে চাকরি পেতে সহায়তা করেছি। এটা একজন মুক্তিযোদ্ধা, বিরল পিতৃত্ব, এই শিরোনামে সমকাল রিপোর্ট করছেন। মেধাবী, পিতৃত্ব মাতৃত্ব কবে থেকে বায়োলজিক্যাল হয়ে গেল? যদি একজন মনে করে, যদি আমি মনে করি যে আমি এখন 3-4টা বাচ্চা যে যে অসহায় বা কিছু, বা মনে করে আমি অ্যাডপ্ট নিলাম, আমি অ্যাডপ্ট নিতে পারি না? একটু যদি ঘটনা বলি হচ্ছে এই স্নিগ্ধা, জায়গাটাতে, এই যে আমরা যে আলাপগুলো করছি হুম হুম, এখানে কিছু মানে এই বলেন নিউজটা আমি শাশ্বতী আপা বলেন। ভাবছিলাম লিখবো, কারণ আমার একটু দিক করতে হবে। আপনারা যদি এখনকার সিস্টেম দেখেন, মানে আমাদের যে ন্যাশনাল এনআইডি ডেটাবেস এবং যে প্রক্রিয়াগুলোর মাধ্যমে করতে হয়, আমার যে বার্থ সার্টিফিকেট প্লাস আমার যে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, সবকিছুর সাথে আরেকজন মুক্তিযোদ্ধার যে সার্টিফিকেট, সেটা পার্টিকুলার মিলতে হবে। এবং এগুলার এমআইএস সিস্টেমে এমনভাবে সেট আপ করা, এবং এগুলো বেশ কয়েকটা ধাপে হয়। ইউনোর কাছ থেকে প্রথমে হচ্ছে আপনার প্রত্যয়নপত্র আনতে হয়, তারপরে হচ্ছে, এবং প্রত্যেকটা এই যে গ্যাজেটের ইয়ে যে আছে, নাম এবং কিউআর কোড দেওয়া থাকে, এবং কিউআর কোড দিয়ে আপনি দেখতে পারবেন যে এই সার্টিফিকেটটা ঠিক না বেঠিক। অনেক লুপহোলস আছে। আমার একটু মানে আমার নিউজটা নিয়ে একটু জানতে ইচ্ছা করে যেটা আদৌ কতটা সম্ভব এবং কিভাবে সম্ভব। কারণ আপনি যদি এখন ধরেন আমার এনআইডি আমি বদলাইতে চাই, আমার কোনো একটা ভুল আছে, না না, এটা আমার ওইটা না, শাশ্বতীতে এটা ওইটাই। না না, আমি বলছি মানে এইটা ওই নিউজ হতে পারে, কিন্তু এখানে গল্পটা একটু ডিফারেন্ট। আমি যে কারণে এটা রেফারেন্স দিচ্ছিলাম, মনে করেন কেউ যদি বাচ্চা অ্যাডপ্ট নেয়, অ্যাডপ্টেড চাইল্ড যদি কেউ হয়, কারো যদি বাচ্চা অ্যাডপ্টেড চাইল্ড হয়, তখন তো তার তার সেই বাচ্চার এনআইডি বলেন যে কোনো কিছু আমার নামে হইতে, সে লিগালি কোনো ধরনের কোনো থাকে না। মানে এই নিউজটাকে অ্যাডপ্টেড বাচ্চা বলেছে? এটাই বলছি আমি সেটাই বলছি, অ্যাডপ্টেড হলে তো আপনার ওইটার সাথে কোনো থাকে না, সে যদি সেটাই দাবি করে। অ্যাডপ্টেড বলে থাকে কিনা আমি জানি না, মানে আমি বললাম যে পড়ে নাই, কিন্তু এটা খুব ডিফিকাল্ট, মানে ইজি হওয়ার কথা না। এই নিউজটা নিয়ে আমার আরেকটু মানে ঘাটার ইচ্ছা আছে পরে। মানে এটা খুব সহজ হওয়ার কথা না যে একজন মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে মানে 7-8 জন ভুয়া সন্তানের পেয়ে যাওয়া। কারণ আমরা তো সবসময় অনেক নিউজে দেখি, আবার সেই নিউজগুলো ফার্দার মানে স্ক্রুটিনি করতে গেলে দেখা যায় যে অনেক কিছু বের হয় না। একটু আমার কনফিউশন আছে এটা নিয়ে, এটা হওয়ার কথা না। মানে আমি নিজে আর কি আমার বাচ্চাদের, আমি যতটুকু দেখেছি ওখানে নিউজটা এরকমই ছিল, আমার যতটুকু মনে পড়ে ওটা এরকমই ছিল যে তিনি, কিন্তু স্নিগ্ধা এটা বাদেও এটাও যদি আমরা ছেড়েও দিই,
আমরা তো জানি 60,000 মানে ভুয়া মুক্তিযোদ্ধার নাম আছে, আমরা তো জানি অনেকে নকল সনদ নিয়ে এসে বেরোচ্ছে না, যে অনেকগুলো তো বেরোচ্ছে গত 8-10 দিন 12 দিন 1 মাসে তো অসংখ্য নাম এসেছে। এবং লোচন যেটা নাম বললো, শুধু সে চাকরি নিয়েছে তাই তো না, বিশেষ 20তম বিশেষে সে বিশাল অঢেল সম্পদের পাহাড় গড়েছে। মানে পার্টিকুলারলি নিউজটা যদি আমরা নাও বলি, আমাদের তো নৈতিকতার সমস্যা আছে বাংলাদেশে আমাদের মধ্যে। আমরা তো নীতি মুখে বলি একরকম, মাথায় টুপি দিয়ে কপাল দাগ ফালাই দিই, কিন্তু আমি হচ্ছে প্রশ্ন ফাঁস করে দিছি, আমি হচ্ছে অঢেল সম্পদ মেরে দিছি। এগুলো তো নতুন না, এগুলো তো আছে। কিন্তু আমাদের সামারি লাইনটা কোথায়? একটা হচ্ছে যে সরকারকে এখানে দায়বদ্ধ করা, আমি যেটা মনে করি সরকারকে এগুলো এনশিওর করতে পারতে হবে, এবং আমাদের দায়িত্ব বা আমাদের নেক্সট প্রজন্মের দায়িত্ব, আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব সরকারকে অ্যাকাউন্টেবল করা, তার কাছে দাবি জানানো যেগুলো যেন বন্ধ হয়। কিন্তু আমরা যেই জায়গা থেকে আলোচনাটা শুরু করেছিলাম, কোনোভাবে সেটা মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধ পরিবারের প্রতিপক্ষ হতে পারে না। তাদেরকে যেভাবে প্রজেক্ট করা হয়, তাদেরকে যেভাবে তুলে ধরা হচ্ছে এই আন্দোলনের জায়গা থেকে, সেটা খুবই দুঃখজনক এবং এটা আমরা মানতে পারি না। এবং মুক্তিযুদ্ধ কোনো কোনো ব্যক্তি বা কোনো দলের আমরা প্রোগ্রামের প্রায় শেষে, একক সম্পত্তি হতে পারে না, কোনো দলের একক প্রোগ্রামের একদম শেষ, একদম পারে না, একদম পারে না। হ্যাঁ, আমি একমত, কোনোভাবেই না। 1 ঘন্টা 20 মিনিট 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে প্রোগ্রাম প্রায়। তো আপা আমরা মূলত আলোচনা করলাম আর কি, যে আমাদের মতামতে তো কিছু যায় আসে না, এটা একটা ডিজিটাল ফুটপ্রিন্ট যেন থাকে, আর্কাইভে থাকে। আমরা চাই যে কোটা সংস্কার হোক, আমরা কোটার সংস্কারের পক্ষে, এবং সেটা যেন যুগোপযোগী হয়, সবকিছুই যুগোপযোগী হয়, তাই তো? একটা সময় 3 তালাকে তালাক হয়ে যেত, এখন কিন্তু সেভাবে তালাক হয় না, যুগের সাথে অনেক কিছু চেঞ্জ হয়, আমরা সেই চেঞ্জটা চাই। এবং আমার যে বন্ধুটার বাসা ঢাকা থেকে এত দূরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে যখন এসছে 3 দিন যেতে আসতে লাগে, বিশ্বাস করবেন কিনা আমি জানি না। তার পুরা গ্রামে সে প্রথম ইউনিভার্সিটিতে পড়তে এসছে আমার সেই বন্ধু, তার জন্য কোটা দরকার। আমার যে পাহাড়ে মেয়েটা আছে, যে অনেক কিছু পার হয়ে খাগড়াছড়ি পানছড়ি স্কুল থেকে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে এসেছে, তার জন্য কোটা দরকার। আমার পুত্র সম মমিনুরের জন্য কোটা দরকার, সে দৃষ্টি প্রতিবন্ধী, এগুলো আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। এখানে আপত্তি জানানোর কোনো সুযোগ নাই। বাংলাদেশ না থাকলে পাবলিক সার্ভিস পরীক্ষাতে বসার মতন যোগ্যতা রনিদের কখনো হতো না। জাতীয় পতাকা ভিক্ষা করার জন্য থলে না, জাতীয় পতাকা দিয়ে ভিক্ষা করা যায় না। জাতীয় পতাকা আমার এখানে আছে, আমাদের 4 লক্ষ বীরাঙ্গনার কখনো কোনো রকমের লিস্ট হয় নাই, মুক্তিযোদ্ধাদের লিস্ট তো হয়ই নাই, বীরাঙ্গনারও কখনো লিস্ট হয় নাই। সেই দেশে বসে মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ যারা করে, তাদের উদ্দেশ্য এবং বিদেহ আমাদের সবার জানা আছে, এ বিষয়ে আমাদের কোনো দ্বিমত নাই। কোটা থাকবে, কোটা নিয়ে আলোচনা হবে, কোটা সংস্কার হবে, কিন্তু মুক্তিযোদ্ধা পরিবার এদেরকে যারা অসম্মান করবে, তাদেরকে আমরা সামাজিকভাবে বয়কট করব, রাষ্ট্রীয়ভাবে কিছু করতে না পারলেও। আমার দেশে রাজাকারের জন্য কোনো কোটা নাই, কিন্তু এটা মনে রাখতে হবে। রাজাকারদের জন্য আমরা কোনো কোটা সংরক্ষণ করি না। কিউবা বা ভিয়েতনামের মতন আমরা রাজাকারদেরকে, দেশ বিরোধীদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে আমরা বলি নাই, এটাই আমাদের ভুল। আমরা এদেরকে শাস্তি দেই নাই, এটাই আমাদের ভুল। সেই প্রজন্ম আজকে আমরা সেটা ভুগতেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য, আমাকে সময় দেওয়ার জন্য। আমরা স্টুডিওর বাইরে কথা বলবো। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।